আরে ম্যাম, কি করছেন? ছাড়ুন আমাকে। চেনা নাই জানা নাই অচেনা একটা ছেলেকে কিস করছেন। কে বলেছে অচেনা? তুমি তো আমার খুব চেনা। আমার মন বলছে আমি তোমাকে অনেক ভালোবাসি। কি যাতা বলছেন আপনি? আমি আজই প্রথম এই অফিসে জয়েন করলাম, আর আপনি তো আমাকে আজই প্রথম দেখলেন। প্রথম দেখায় কেউ কাউকে কিস কিভাবে করতে পারে? আমি জানি না কিভাবে করে, কিন্তু আমার তোমাকে লাগবে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আপনি আসলেই পাগল, সাথে চরম লেভেলের নির্লজ্জ। যে অচেনা ছেলের সাথে এসব করতে পারে তার চরিত্র বুঝতে আমার বাকি নাই। তুমি যাই বলো না কেন, আমি তোমাকে কিছুতেই ছাড়তে পারবো না। তোমাকে দেখে মনে হচ্ছে আমি অনেক আগে থেকেই তোমাকে ভালোবাসি। একদম নাটক করবেন না, আমাদের আজই প্রথম দেখা। তিশা আবিরের এমন কাছে দাঁড়ালো, তিশাকে এগিয়ে আসতে দেখে আবির পেছাতে লাগে, কিন্তু তিশা তা হতে দেয় না। সে আবিরকে জড়িয়ে ধরে। আবিরের শরীর কেঁপে ওঠে। আবির তার প্রেমিকা ছাড়া অন্য কোনো মেয়েকে কখনো টাচ করেনি, সেখানে এই মেয়ে তাকে কিস করছে, জড়িয়ে ধরছে। ব্যাপারটা খুবই অস্বস্তিকর। আবির ঠেলে সরিয়ে দেয় তিশাকে, তারপর রেগে বলে, আপনার মতো দুশ্চরিত্র মেয়ের অফিসে চাকরি করার কোনো ইচ্ছে আমার নেই। এই বলে আবির দরজার দিকে পা বাড়ায়। তিশার সাথে সাথে হা হা করে হেসে দেয়। তিশার এমন অদ্ভুত হাসি শুনে আবির পেছনে ফিরে। তিশা হাসতে হাসতে বলে, তোমার কি মনে হয় তুমি চাইলেই চলে যেতে পারবে? কখনো পারবে না। কারণ তুমি একটু আগে যে কাগজ সই করেছো সেটা একটা এগ্রিমেন্ট পেপার। সেখানে লেখা আছে 5 বছরের মধ্যে তুমি যদি চাকরি ছাড়ো 5 কোটি টাকা দিতে হবে। এই কথা শুনে আবিরের মাথায় আকাশ ভেঙে পড়ে। আবিরের অবস্থা তেমন ভালো না। 5 লাখ টাকা বের করার মতো ক্ষমতা যাদের নেই, সেখানে 5 কোটির কথা তো চিন্তাই করতে পারে না। মুহূর্তেই আবিরের সারা মুখে রাগ ছড়িয়ে পড়ে। সে রাগী কণ্ঠে বলে, থাকুন আপনি, মগের মূল্য পাইছেন নাকি? আপনি যা বলবেন তাই হবে। আমি একজন স্বাধীন মানুষ, আপনি আমাকে জোর করে আটকে রাখতে পারেন না। অবশ্যই আটকে রাখতে পারি, কারণ তোমাকে আমার ভালো লেগেছে। তাই যে কোনো মূল্যে আমার তোমাকে চাই। আমি কোনো পণ্য নই ম্যাডাম, যে আপনি আমাকে চাইলেই পেয়ে যাবেন। আমি নিজেও চাই না তোমাকে কিনে নিতে। আমি চাচ্ছি তোমাকে ভালোবেসে আপন করে নিতে। আপনার সে আশা কখনো পূর্ণ হবে না, কারণ আমি আমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসি। তো ভালোবাসা, তো ভালোবাসো, বারণ করেছে কে? তুমি গার্লফ্রেন্ডকে ভালোবাসো, কিন্তু বিয়ে আমাকেই করতে হবে। সেটা কখনোই সম্ভব না। আমি বেঁচে থাকতে এটা কখনো হবে না। হবে জান, হবে। এই তিশা কিছু চাচ্ছে আর পাবে না, সেটা তো হতে পারে না। খুব শীঘ্রই আমি তোমার ঘরের বউ হব। কথাটা বলেই তিশা খানিকটা এগিয়ে এসে আবারও আবিরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আবির ছটফট করতে থাকে ছাড়া পাওয়ার জন্য, কিন্তু তিশা আবিরের ঠোঁট কামড়ে ধরে কিস করতে থাকে। সে হালকা হালকা কামড় দিচ্ছে আবিরের ঠোঁটে। এতে আবিরের শারীরিক উত্তেজনা বেড়ে যাচ্ছে। সে দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করে রেখেছে। 5 মিনিট পরে তিশা আবিরকে ছেড়ে দেয়, তারপর শক্ত করে চুমু খেয়ে বলে, যাও জান, কাজ করো। আমার আবার যখন তোমাকে আদর করতে মন চাইবে তখন আবার ডেকে পাঠাবো। আবির চোখে আঙুল নিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কেবিন থেকে বেরিয়ে নিজের ডেস্কের দিকে এগোতেই আবির চোখে মুখে দমফাটা রাগের আঁচ লুকিয়ে আছে, কিন্তু বাহ্যিকভাবে নিজেকে খুব স্বাভাবিক দেখানোর চেষ্টাও করছে। সবেমাত্র চাকরি শুরু করেছে, প্রথম দিনে যদি রেগে আগুন হয়ে ওঠে তাহলে সবাই ভুল ধারণা করবে। তাই অন্তরে ঝড় বয়ে গেলেও মুখে হাসি ধরে রাখলো সে। হালকা আওয়াজের মতো কণ্ঠ শোনা গেল, হ্যালো নতুন ভাই, আমি রাফি, মার্কেটিং ডিপার্টমেন্ট। আপনাকে দেখে মনে হলো বেশ সিরিয়াস টাইপের মানুষ। সিরিয়াস না ভাই, আসলে নতুন জায়গা, একটু নার্ভাস লাগছে। ওয়ার্ক প্লেসে উইকনেস দেখানো কিন্তু বস মোটেও পছন্দ করেন না। তবে চিন্তা নাই, আমরাই আপনাকে সব বুঝিয়ে দিব। বস। শব্দটা শুনে আবিরের বুকের ভেতর চাপা আগুন যেন আবার জ্বলে উঠল। সে হাসি হাসি চেহারা, নির্মম চোখ, দহনে ভরা ঠোঁটের স্বাদ এখনো যেন তার নিজের ঠোঁটে লেগে আছে। সে মাথা ঝাঁকিয়ে ভাবটা সরালো। ভাই, বস কেমন? সবাই তো ভয় পাই ওনাকে দেখে। ভয়ঙ্কর টাইপের মনে হলো।
তবে আমি এখনো ভালো করে বুঝতে পারিনি। বুঝবেন, খুব তাড়াতাড়ি বুঝবেন। উনি কারোর সাথে সহজে কথা বলেন না, কিন্তু আজ তো আপনাকে কেবিনে 1.5 ঘন্টা রেখে দিলেন। কিছু স্পেশাল? এই প্রশ্ন শুনে আবিরের বুকটা ধক করে ওঠে। যদি এরা জানতো ভেতরে কি হয়েছে, কি অদ্ভুত রহস্যময় এক আচরণ করেছে এই তিশা নামের নারী, আবির মনে মনে বলে, এই মহিলা মানসিকভাবে অসুস্থ না হলে একজন সুস্থ মেয়েও না। যা করেছে সেটা একটা বস্ত দূরের কথা কোনো সাধারণ মেয়েও করবে না। কিন্তু বাহ্যিকভাবে সে হাসি মুখেই রয়। আরে না না, কিছুই না, জাস্ট কোম্পানির রুলস রেগুলেশন বুঝিয়ে দিচ্ছিলেন। রাফি, রোজ বোঝায় 2 মিনিট লাগে, আর আপনার ঠোঁটের পাশটা লাল কেন? প্রশ্নটা হাওয়ার মতো এসে থাবা মারল আবিরের বুকে। সে দ্রুত জিভ দিয়ে ঠোঁট চেপে ধরে হালকা হেসে বলে, আরে ভাই, বাসা থেকে তাড়াহুড়ো করে বের হয়েছিলাম, পানি খাওয়ার সময় ঠোঁটে কামড় লেগে গেছে। কামড় দিয়েছেন নাকি কেউ দিয়েছে? ওই নিশাত নতুন মানুষ, ওকে ইম্বারেস করিস না। সবার হাসাহাসিতে অফিসের পরিবেশটা হালকা হয়ে গেল। আবিরও জোর করে তাদের সাথে হাসলো, যেন কিছুই হয়নি। কিন্তু তার হৃদয়ে গরম কয়লার মতো পুড়ে যাচ্ছে। নিজের চেয়ে বসে কম্পিউটার অন করতেই তার চোখ চলে গেল কাচের দেয়ালের উপর। সেখান থেকেই পরিষ্কার দেখা যাচ্ছে তিশা কেবিনের ভেতরে বসে গভীর চোখে তাকিয়ে আছে তার দিকে, যেন শিকারী তার শিকারের প্রতিটি নিঃশ্বাস অনুভব করছে। আবির মনের ভেতরে কথা বলে, এই চোখগুলো বিপজ্জনক। এই চোখের সামনে যত দ্রুত সম্ভব নিজেকে নিরাপদ জায়গায় নিতে হবে। কিন্তু কিভাবে? 5 বছরের এগ্রিমেন্ট, 5 কোটি টাকা। এই চিন্তা তাকে অস্থির করে তুলল। মাথার সব হিসেব গুলিয়ে যাচ্ছে। সে নিজেকে সামলে নিয়ে টেবিলে রাখা ফাইল হাতে তুলে নেয়, যেন কাজে মন দিচ্ছে, কিন্তু এক ফোঁটা কাজও মাথায় ঢুকছে না। রাফি চুপচাপ এসে পাশে দাঁড়ায়। ভাই, আপনি ঠিক আছেন তো? হুম, ঠিক আছি, একদম ঠিক। কিন্তু অন্তরের গভীরে সে বুঝে গেছে এই অফিসের প্রতিটি মুহূর্ত যেন তার জন্য নতুন এক কারাগার। আর এই কারাগারের চাবি যার হাতে, তার নাম তিশা। যাকে ভয় পাওয়া মানে মৃত্যুর মুখে পা রাখা, আর তাকে অবহেলা করা মানে ধ্বংসকে নিজ হাতে ডেকে আনা। অফিসের কাজের মাঝে আবির যখন মনোযোগ দেওয়ার চেষ্টা করছে, তখনই হালকা শব্দে তার টেবিলে কফির কাপ রাখা হলো। পাশেই দাঁড়িয়ে নিশাদ হেসে বলে, আবির ভাই, এত সিরিয়াস হয়ে কাজ করলে কিন্তু বুড়ো হয়ে যাবেন। একটু হাসেন না। কাজের চাপ একটু বেশি, তাই। চাপ কমাতে হলে আমার সাথে 5 মিনিট গল্প করেন, দেখবেন স্ট্রেস উধাও। নিশাতের কথা শুনে আবির মুচকি এসে উত্তর দেয়। দুজনের কথায় একটা স্বাভাবিক অফিস ফ্রেন্ডশিপের ছাপ দিল। কিন্তু কাছের দেয়ালের ওপাশে বসে থাকা তিশার চোখে সেই দৃশ্য মুহূর্তের মধ্যেই লাভার মতো উত্তপ্ত করে তুলল। তার চোখ লাল হয়ে উঠল, নিঃশ্বাস ভারী হয়ে গেল, ঠোঁট দুটো সাদা হয়ে উঠল। চেপে ধরতেই তিশা মনে মনে বলে, আমার আবিরের দিকে কেউ এমন দৃষ্টিতে তাকাবে এটা আমি সহ্য করব? এই মেয়ে হাসছে কেন? ওকে কে দিয়েছে অনুমতি? পরের মুহূর্তে কেবিনের ডাকে ইন্টারকম বেজে ওঠে। আবির স্যার, ম্যাডাম আপনাকে এখনই কেবিনে ডাকছেন। আবিরের বুকে ধকধক আরো বেড়ে যায়। নিশাত মুচকি হেসে বলে, দেখলেন, ম্যাডাম কিন্তু আপনার উপর বিশেষ দৃষ্টি রেখেছে। আবির কিছু না বলে উঠে গেল। কেবিনে পা রেখে দরজা বন্ধ হয় স্বয়ংক্রিয়ভাবে। পরের সেকেন্ডেই কেন হেসে হেসে কথা বলছিলে ওই মেয়ের সাথে? ম্যাডাম, এটা কি জিজ্ঞেস করার বিষয়? তিশার চোখ এক মুহূর্তের জন্য নরম হলো, কিন্তু তার ভেতরের আগুন যেন আরো প্রজ্বলিত হয়ে ওঠে। সে বিন্দুমাত্র দেরি না করে এগিয়ে এসে আবিরের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। গায়ের সমস্ত শক্তি দিয়ে আবিরকে টেনে নিজের সাথে আটকে ফেলে। কামড়, দম রুদ্ধ করা ঝুমু, অস্থিরতার জোয়ার। আবির যেন শ্বাস নিতে ভুলে গেছে। ব্যথায় ছটফট করলেও তিশা এক মুহূর্তের জন্য আলগা হলো না। 10 মিনিট পরেই তিশা ধীরে ধীরে তাকে ছেড়ে দিল। তারপর আগুনে পোড়া চোখে তাকিয়ে বলল, আর কখনো যদি কোনো মেয়ে তোর সাথে হেসে হেসে কথা বলতে দেখেছি, আমি শপথ করছি তোর ঠোঁট ছিঁড়ে ফেলবো। আমি বলছি না তুই আমার, তাহলে তুই অন্যের সঙ্গে হাসবি কেন? আপনি তো একদম সাইকোপ্যাথ। এভাবে কেউ কাউকে কামড়ায়?
বাইরে মানুষের সামনে মুখ দেখাবো কি করে? ঠোঁট ফুলে গেছে। বেশ করেছি, যাতে সবাই বুঝতে পারে তুই কেবল আমার। আপনি কি আমার মান সম্মান নষ্ট করতে চান নাকি? কাউকে ভালোবাসা মানে মান সম্মান নষ্ট করা না আবির। ভালোবাসা মানে অধিকার, আর সেই অধিকার রাখতে হলে সবার সামনে নিজের চিহ্ন রাখতে হয়, যাতে তারা সাহস না পায় আমার ভালোবাসার মানুষকে ছোঁয়ার। কিন্তু আপনি আমার কিছু না। আপনি কে আমাকে নিয়ন্ত্রণ করার? তিশা ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এলো, চোখে অদ্ভুত এক যন্ত্রণা আর পাগলপনা। তুমি জানো না তুমি আমার কে। তুমি জানো না তোমাকে আমি প্রথম দেখাতেই চিনতে পেরেছি। তুমি জানো না এই ঠোঁটের অধিকার কেন শুধু আমার। তিশার চোখ ভিজে ওঠে, অথচ ঠোঁট কম্পয়মান অধিকারী সুরে বলছে, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা এখনই বলতে পারবো না, কারণ একটি কথা মনে রেখো, তুমি যত দূরে সরে যেতে চাও আমি তত কাছে ধরে রাখবো, কারণ তোমাকে হারালে আমি নিজেকেই হারাবো। আপনি কি বলতে চাইছেন? সময় হলে বলবো, কিন্তু তার আগে মনে রেখো, এই অফিসে, এই শহরে, এই দুনিয়ায় তোমার উপর অধিকার রাখার একমাত্র মানুষ আমি, আর কেউ না। আবিরের বুক ধকধক করতে লাগলো। সে বুঝে গেল এই মেয়ের ভেতরে একটা গভীর ভয়ঙ্কর অজানা রহস্য লুকিয়ে আছে, যা সময়ের সাথে সাথে প্রকাশ পাবে। আর যেদিন প্রকাশ পাবে সেদিন তার জীবন আর আগের মতো থাকবে না। সেটা ভালো হবে না ভয়ঙ্কর, সেই উত্তর লুকিয়ে আছে তিশার চোখের গভীরে। সারাদিনের মানসিক অস্থিরতা আর রাগের আগুন বুকে পড়িয়ে আবু যখন বাসার দরজায় ঢুকে, ঠিক তখনই সন্ধ্যার আজানের সুর বাতাসে ভেসে আসে। তার কাঁধের ব্যাগে এখনো তিশার হাতের স্পর্শ, ঠোঁটে এখনো সেই জ্বলন্ত কামড়ের দাগ। গভীর নিঃশ্বাস ফেলে যেন সেগুলো সব মুছে ফেলতে চাইলো সে। দরজা খোলার সাথে সাথে পরিচিত গন্ধ, মায়ের মুখের শান্ত হাসি তাকে স্বাগত জানালো। কিরে বাবা, প্রথম দিন অফিস কেমন গেল? প্রশ্নটা যেন মায়ের নয়, বরং তিশার ঠোঁটের দাগ স্পর্শ করে আবারও সেই স্মৃতি জাগিয়ে তুলল। সেই নিঃশ্বাসরুদ্ধ 10 মিনিট, সেই ব্যথা, সেই পাগলামো। কিন্তু আবির ঠোঁট শক্ত করেই সত্যিটা গিলে নিল। মুখে এক অদ্ভুত শান্তির হাসি এনে বলল, ভালো মা, অনেক ভালো। সব কিছু নতুন, মানুষগুলোও ভালো। আলহামদুলিল্লাহ। আমি সকাল থেকে দোয়া করতেছি যাতে তোর শুরুটা শুভ হয়। তুই বস, আমি চা দিই। আবির ক্লান্তিতে সোফায় বসতেই তার ছোট্ট বোন আহি দৌড়ে এসে 2 হাত কোমরে দিয়ে দাঁড়ালো। নাকে একটা ভাঁজ ফেলে চওড়া হাসিতে বলে, ভাইয়া আমার জন্য কি এনেছিস? আবির একদম গভীর শ্বাস নিয়ে ব্যাগ থেকে একটা বড় ফুচকার প্যাকেট বের করে তার হাতে দিল। এই নে পাগলি, তোর জন্য ফুচকা এনেছি। ইয়েস ভাইয়া, তুমি বরফের মতো। আমার ভাই সবচেয়ে ভালো। মা রান্নাঘর থেকে বেরিয়ে আসে, মুখে তৃপ্তির ছাপ। তোর বোন সারাদিন আমার মাথা খেয়েছে, বলেছে ভাই আসলে আমার জন্য ফুচকা আনবে। দেখলাম তো সত্যিই এনেছিস। ও ফুচকা পেলে সব ভুলে যায়। তুই আমার দুঃখ বুঝবি না, ফুচকা আমার লাইফ। বলেই ব্যাগ নিয়ে রান্নাঘরে দৌড়ে গেল। আহির সে ছুটে যাওয়ার দৃশ্য দেখে আবির মৃদু হাসল, কিন্তু সেই হাসির আড়ালে ভীষণ ভারী একটা চাপা যন্ত্রণা। তার হাতের আঙ্গুলে এখনো তিশার আঁচড়ের দাগ, ঠোঁটে সেই কামড়ের ব্যথা। চোখ বন্ধ করতেই যেন সব দৃশ্য আবারও সামনে ভেসে উঠল। তিশার উন্মুক্ত চোখ, নিঃশ্বাস গরম করে দেওয়া কণ্ঠ। তুমি আমার, অন্য কারোর সাথে কথা বললে আমি মেনে নেব না। মা চায়ের কাপ সামনে ধরতেই আবির চমকে চোখ খুলে নিজেকে সামলে চা হাতে নিল। কিরে, চুপ হয়ে গেলি কেন? অফিসে বেশি কাজ পড়লো নাকি? মা, একটু টেনশন আছে। বড় পোস্ট, দায়িত্ব বেশি। চিন্তা করিস না, সবই ঠিক হয়ে যাবে। খাওয়া দাওয়া করে রেস্ট নে। আবির চা থেকে মুখ তুলতেই তার ফোন ভাইব্রেট করলো। স্ক্রিনে ভেসে উঠল ম্যাডাম কলিগ। আবিরের বুক ধক করে ওঠে, তার বুকের ভেতর যেন কেউ আগুন জ্বালিয়ে দিল। এই রাত শান্ত হবে তো, নাকি এই রাত আবারও নতুন এক ঝড়ের শুরু? এরই মাঝে রান্নাঘর থেকে আহির চিৎকার ভেসে এলো, ভাইয়া তুমি ফুচকা এনেছো কিন্তু পানি তো আনোনি। এত কৃপণ কিভাবে হও তুমি? আবিরের ঠোঁটের অগোচরে এক টুকরো বাস্তবিক হাসি ফিরে এলো, কিন্তু তার চোখে তখনও ঝুলেছিল ভয় আর অজানা ভবিষ্যতের ছায়া। রাতে ঘরের ঘুমানো শহর যেন একটু আর্তনাদ করে উঠল। আবির সোফায় বসে চা ধরে আঙুলে ফোন টিপে, তখনই স্ক্রিনে নামটা উঠে, তিশা।
হৃদস্পন্দনটা বেড়ে উঠল দ্রুত। রাতের নীরবতা যেন হঠাৎই শিং করে কেঁপে উঠল। নিজের কণ্ঠ কিভাবে কাঁপছে নিজেই বুঝছে না। ফোনটা ধরলো ধীরে ধীরে। স্নেহ তিশা কলিং। হ্যালো। তাড়াতাড়ি আমার বাসায় এসো। আবির এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। রাতে তার কণ্ঠে অবিশ্বাস্য মিশে উঠল। এত রাতে কেন ম্যাডাম? আমি এখন আসছি না। আমি এখন অফিস থেকে এসে ক্লান্ত, বাড়ির কাজও আছে। আমার তোমাকে দেখতে মন চাচ্ছে, তাড়াতাড়ি এসো, না হলে পরে অবশ্যই সমস্যায় পড়বে তুমি। আবিরের গলায় আচমকা শ্বাস আটকে গেল। দেখা কেন এমন জোরে ডাকছে? ভেতরে একটা অশান্ত কাঁপুনি নেমে এলো। সে সামলে নিল, কিন্তু তিশার কণ্ঠে এক অদ্ভুত হাইপোথেটিক জোর দেখা দিল, অথচ কিচ্ছু বোঝানো নেই। আবির বলল, এবার কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে ম্যাডাম। আমি ক্লান্ত সত্যি, এখন ঘুমাতে চাই। তিশা খানিকটা থমকে গেল, তারপর কণ্ঠটা আরো ঠান্ডা হয়ে এলো। তুমি যদি না আসো আমি পুলিশের কাছে বলবো তুমি অফিস থেকে 5 কোটি টাকা মেরে দিয়েছো। কথাটা কানে পড়তেই আবিরের দুনিয়া গলে যেতে শুরু করে। 5 কোটি কাগজে যেটা লেখা ছিল সেটা কি ওর উপর এত সহজে ঝুলিয়ে দিতে পারে কেউ? ভয়ের মধ্যে গলা শুকিয়ে এলো, হাত কাঁপতে লাগলো। মা আর আহি দুজনের পাশে যখন, তখন এসব কিছু বলা সবচাইতে যন্ত্রণাদায়ক। আবির কণ্ঠ নামিয়ে বলল, আমি আসছি ম্যাডাম। ফোন কেটে যাওয়ার পর আবির কাঁধ সংকুচিত করে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। মায়ের দিকে তাকাতে পারতো না। আহির খুশি গলা এখনো কানে রিং মারছে। বাবার মা সামনে এইসব কথা খুলে বললে তারা কেমন ভাববে তাও কল্পনাই করা যায় না। তাই সে কানে এক বার্তা ফেলে নিজেকে জোর করে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে। রুমের আলো থেকে উঠে এসে মা আঙুলে চুল বেঁধে দরজার দিকে তাকালেন অবাক চোখে। কিরে, কোথায় চলছিস রে রাত করে? এত রাতে কি কোনো জরুরি কাজ পড়েছে নাকি? মা, একটু অফিস থেকে ডাকা হয়েছিল। বড় পোস্ট তো বুঝলেই পারো, যে কোনো সময় ডাকতে পারে। আমি চলে যাচ্ছি, কিছুক্ষণ পরে ফিরে আসবো। ঠিক আছে, দেখলে দেখে এসো, খুব দেরি না করিস। মার চোখে সন্দেহের একটা ছোঁয়া থাকলো, কিন্তু মাতৃ ভালোবাসাই যেন সব সন্দেহ মুছে দিল। সে শুধু কাঁধে হাত বুলিয়ে বলল, যা দেখিস শুনে যাস। মার সেই অগোচর ভালোবাসা আবিরকে ভেতর থেকে আরো ছুঁয়ে গেল, কিন্তু ভয় মন ছাড়া হলো না। আবির ধীরে সে জ্যাকেট দিল। দরজার দিকে এগোনোর সময় আহি কৌতূহলে জিজ্ঞেস করলো, ভাইয়া তুমি যাচ্ছ? একটু কাজে বেরোতে হবে, তোর ফুচকা রাখিস, পরে খাবো। দরজা বন্ধ হয়ে গেল। ঘরের আলো ধীরে নিভে গেল। আবিরের পা বাড়ালো রাতের দিকে, অথচ হৃদয় যেন কাঁপন ভরা উষ্ঠে ঝুলে আছে। রাতের নরম অন্ধকারে তিশার বাসার দরজার সামনে দাঁড়াতেই আবিরের বুকের ভেতর ধরফর শব্দটা যেন আরো বেশি জোরে শোনা যাচ্ছিল। ডোরবেলের শব্দ শেষ হতেই দরজা খুলল। জর্জেটের গাঢ় রঙের শাড়িতে তিশা যেন এক অদ্ভুত আলোর মতো দাঁড়িয়ে আছে। তার চোখে এমন একটা দৃষ্টি যা আবিরকে একই সঙ্গে কাঁপিয়ে দিচ্ছে, আবার অবশ্য করে দিচ্ছে। তিশা হালকা মুচকি হেসে বলে, জানো আবির, তোমার জন্যই এতক্ষণ অপেক্ষা করছিলাম। আবির গলা স্বর স্থির রাখার চেষ্টা করে। ম্যাডাম, রাত অনেক হয়েছে, আপনি দরকারটা বলুন। দরকারটাই তো সবচেয়ে বড় আবির, তোমাকে চাই, শুধু তোমাকে। তিশা আবিরের হাত ধরে ভেতরে টেনে নেয়। ঘরের আলো মৃদু, চারপাশে সুগন্ধি মোমের গন্ধ, দেয়ালে ঝোলানো ফেয়ারি লাইটের নরম ঝিকিমিকিতে পুরো রুমটাই যেন স্বপ্নের দৃশ্য হয়ে উঠেছে। বিছানায় সাদা কুশন আর লাল গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা। তিশা মিষ্টি হেসে বলে, এই রুমটা আমি সাজিয়েছি তোমার জন্য, শুধু তোমার জন্য। আবির এক পা পিছিয়ে গিয়ে বলে, এসব নাটক বাদ দিন, কেন ডেকেছেন সেটা বলেন। তিশা একটুক্ষণ থেমে আবিরের দিকে তাকায়। তার চোখ দুটো গভীর, অদ্ভুত কায়দায় শান্ত, কিন্তু ভেতরে যেন আগ্নেয়গিরির লাভা জমে আছে। তিশা ধীরে ধীরে এগিয়ে এসে বলে, তুমি কেন বোঝো না আবির, আমি তোমাকে চাই, খুব চাই, তোমাকে ছাড়া থাকতে পারছি না। আবির বিভ্রান্ত, ভয় আর এক ধরনের অদৃশ্য টান একসাথেই তাকে ঘিরে ফেলেছে। আবির বলে, ম্যাডাম, আপনি আবার আমাকে বিপদে ফেলবেন না তো? তিশা হঠাৎ আবিরের খুব কাছে এসে দাঁড়ায়। তার কণ্ঠস্বরে ফিসফিসিয়ে, আমি কোনো বিপদ নই আবির, আমি তোমার শান্তি,
তোমার সব ক্লান্তি, সব ভয় দূর করে দিতে পারি। এই বলে হঠাৎই তিশা আবিরের দুকাত ধরে তাকে নিজের দিকে টেনে নেয়। আবির স্তব্ধ হয়ে গেল। তার নিঃশ্বাস গলায় আটকে যাচ্ছে। চোখের সামনে অস্পষ্ট আলোয় ভেসে উঠছে শুধু তিশার মুখ, তার কাপা ঠোঁট। তিশা ধীরে ধীরে আবিরের গালে চুমু খায়। একবার নয়, দুবার নয়, থেমে থেমে, যেন প্রতিটি চুমুতে এক একটা দাবি, এক একটা ঘোষণা। তুমি আমার। আবিরের পুরো দেহ কেঁপে ওঠে। সে হাত দিয়ে তিশাকে ঠেলতে গিয়েও পারল না, যেন তার শরীরে শক্তিই নেই। শুধু এক অদৃশ্য আগুন তাকে ঘিরে ফেলেছে। আবির রুদ্ধ স্বরে বলে, ম্যাডাম প্লিজ। তিশার ঠোঁটে দুষ্ট হাসি ফুটে ওঠে। আজ কোনো ম্যাডাম নেই, আজ আমি শুধু তোমার তিশা। সে আবিরের বুকের উপর মাথা রাখে। আবির অনুভব করলো তিশার নিঃশ্বাস তার হৃদয়ের সাথে মিলে যাচ্ছে। হৃদস্পন্দন দুজনের এক ছন্দে বাজতে শুরু করেছে। হঠাৎই বাইরে একটা হালকা বজ্রপাতের শব্দ হলো। মেঘে ঢাকা রাত যেন আরো ঘন অন্ধকারে ঢেকে গেল। সেই মুহূর্তেই তিশা ধীরে ধীরে আবিরের হাত নিজের আঙুলের মধ্যে জড়িয়ে নিয়ে বলল, আমি জানি তুমি আমাকে ভয় পাও, কিন্তু জানো ভয় আর ভালোবাসা একসাথেই জন্মায়। আজ তুমি আর পালাতে পারবে না আবির। আজ আমি তোমাকে আমার করে নেব, চোখের ভাষায়, হৃদয়ের স্পন্দনে। রুমের ভেতরে তখন শুধু মোমের আলো আর নিঃশ্বাসের শব্দ। আবিরের মনে তোলপাড়, সে যাবে নাকি থেমে যাবে। তার সামনে তিশা, তার চোখে শুধু আবিরের প্রতিচ্ছবি। রাত গভীর, মোমের আলো নিভু নিভু করছে। ঘরের প্রতিটি কোণেই যেন এক অদ্ভুত নীরবতার মধ্যে প্রবাহিত হচ্ছে তিশার নিঃশ্বাস আর আবিরের ধুকপুক হৃদস্পন্দন। হঠাৎই তিশা আবিরের মুখের দিকে ঝুঁকে এলো। কোনো পূর্বাভাস না দিয়ে তার ঠোঁট আটকে গেল আবিরের ঠোঁটে, যেন আগুনের মতো উত্তপ্ত, আবারও সমুদ্রের ঢেউয়ের মতো গভীর। সেই চুমু 1 সেকেন্ড নয়, 1 মিনিট নয়, পুরো 10 মিনিট। আবির শ্বাস নিতে পারছে না, মাথা ঘুরছে। তার মনে হচ্ছে সে নিজের অস্তিত্ব ভুলে যাচ্ছে। কিন্তু আরেক দিক থেকে একটা কণ্ঠ তাকে থামতে বলছে। হঠাৎই আবির 2 হাতে তিশাকে ঠেলে সরিয়ে দেয়। আবির শ্বাস নিতে নিতে বলে, ম্যাডাম প্লিজ আমাকে এসব পাপের ভাগিদার বানাবেন না। বিয়ে ছাড়া শারীরিক সম্পর্ক অবৈধ। আমি কোনো অবৈধ সম্পর্কে লিপ্ত হতে চাই না। আমার ভালোবাসা পবিত্র আবির, ভালোবাসার কোনো সম্পর্ক অবৈধ হয় না। আপনি যাই কিছু করুন, আমি কখনোই পাপে জড়াতে পারবো না। তিশা হঠাৎ থমকে গেল। কয়েক সেকেন্ড পর তার চোখে অন্য এক তীব্রতা জেগে উঠল। তাহলে চলো আমরা বিয়েই করি। কি, কখনো না। আমি তো আমার গার্লফ্রেন্ডকে ভালোবাসি। বাকিটা শেষ করার আগেই তিশা প্রচন্ড ক্ষেপে উঠে। আবির ঠোঁট কামড়ে ধরে। আবির ব্যথায় চিৎকার করে ওঠে। তিশা ফুঁসতে ফুঁসতে বলে, তোকে কতবার বলেছি আমার সামনে অন্য কোনো মেয়ের নাম নিবি না। তুই কারো না, শুধু আমার। ম্যাডাম আমি আপনাকে পছন্দ করি না। আপনাকে ভালোবাসার কোনো ইচ্ছা আমার নেই। তোর পছন্দের আমার দরকার নেই। তুই আমাকে ভালোবাসবি, এটাই শেষ কথা। তারপর ঘটল অবিশ্বাস্য ঘটনা। তিশা হাত দিয়ে নয়, লাথি মেরে দরজা খুলে দিল। 2 জন বডিগার্ড এসে আবিরকে ঘিরে ফেলল। আবির কিছুই বলতে পারে না। তারা তাকে গাড়িতে তুলে ফেলে। কাজী অফিসের সামনে রাত 2টো। পুরো শহর ঘুমিয়ে, কিন্তু কাজী অফিসের দরজায় তখন জ্বলছে আলো। ভেতরে তিশা দাঁড়িয়ে আছে বিয়ের সাদা শাড়িতে, চোখ জ্বলে উঠছে অগ্নিশিখার মতো। তিশা ফাইল বের করে বলে, এখানে সই করো, এখনই, এই মুহূর্তে। আমি কিছুতেই আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে ভালোবাসি না। তিশা শান্ত হয়ে হাসে, কিন্তু সেই হাসির ভেতরে ছিল বজ্রপাতের হুমকি। তুই না সই করলে কাল সকালেই পুলিশকে জানিয়ে দিব তুই অফিস থেকে 5 কোটি টাকা আত্মসাৎ করেছিস। ফাঁসি নাকি যাবজ্জীবন, যেটা পছন্দ। আবিরের হাত কাঁপতে লাগলো। চোখের সামনে ভেসে উঠল তার মা, তার বোন আহি, তার পরিবার। তাদের চোখে লজ্জা, কান্না, অপমান। আবিরের গলা শুকিয়ে গেল। ম্যাডাম প্লিজ। আজ আমি শুধু ম্যাডাম না আবির, আমি হব তোমার বউ। সই করো। গভীর দীর্ঘশ্বাস ফেলে আবির চোখ বন্ধ করলো। তার হাতের কলম কাঁপছে, বুকের ভেতর আগুন জ্বলছে, মাথায় ঘুরছে একটাই শব্দ, এটা কি নিয়তি নাকি বন্দিত্ব? শেষ পর্যন্ত আবির অনিচ্ছা সত্ত্বেও কলম তুলে নিল। তিশার চোখ তখন ঝকঝকে বিজয়ের আলো জ্বলছে। রাত গভীর, ঝাড়বাতির নরম আলো ঘরটাকে যেন স্বপ্নের মতো করে তুলেছে। সাদা গোলাপের পাপড়ি ছড়িয়ে রাখা বিছানায় বসে আছে তিশা, চোখে গভীর প্রেমের ঝিলিক।
ঠোঁটে এক ধরনের অধিকারী হাসি। দরজা খুলে আবির ভেতরে ঢুকতে তিশার দৃষ্টি আটকে গেল ঠিক তার মুখে। আবির এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল। জান এসো, আজ থেকে তুমি শুধু আমার স্বামী, আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি। ম্যাডাম মানে তিশা, আপনি একটু দূরে থাকুন। আপনি জোর করে বিয়ে করেছেন বলেই যদি ভাবেন আমি আপনার সব কথা মেনে নেব, তাহলে ভুল ভাবছেন। তিশা হালকা হেসে আবিরের সামনে এসে দাঁড়ালো। তুমি আমাকে আপনি বলবে না, এখন থেকে তুমি শুধু বলবে তিশা বা জান, কারণ আমি এখন শুধু তোমার বস নই, তোমার স্ত্রী, আর স্বামীর কাছ থেকে আদর পাওয়া আমার অধিকার। আমি ভালোবাসি না আপনাকে, জোর করে কারো হৃদয় দখল করা যায় না। তিশা মিষ্টি কণ্ঠে আবিরের দিকে হাত বাড়ায়। হৃদয় তো ধীরে ধীরে দখল করব, তবে আজ শুধু তোমাকে অনুভব করতে চাই। আবির তার হাত সরিয়ে নিতে চাইলে তিশা এক ঝটকায় তার হাত দুটো ধরে টেনে এগিয়ে নিল নিজের দিকে। আবির অবাক হয়ে তাকিয়ে থাকে। তার বুকের কাছে মুখ রেখে তিশা ফিসফিস করে বলে, তুমি যত রাগ করবে আমি তত ভালোবেসে তোমাকে মৌন করে দেব। তোমার নীরবতা ভেঙে আমার নাম শোনার ইচ্ছে করছে। আবির বাধা দিতে যেতেই তিশা দুহাতে তার গাল ছুঁয়ে মিষ্টি জোরে মুখটা ঘুরিয়ে তার চোখের দিকে তাকায়। দেখো আবির, তোমার চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখি। তুমি না বললেও আমি বুঝি তুমি আমার জন্যই সৃষ্টি। প্লিজ এসব বলবেন না, আমি বাধ্য হয়ে এখানে। আমি শ্শ্, আজ কোনো যুক্তি না, শুধু অনুভূতি। আমি তোমাকে আঘাত করতে চাই না, শুধু ভালোবাসায় ঘিরে রাখতে চাই। তিশা ধীরে ধীরে এগিয়ে এসে আবিরের কাঁধে মাথা রাখে। তার চুলের নরম ছোঁয়া আবিরের গলায় শিহরণ তুলে। আবির চোখ বন্ধ করে নিজেকে সামলে নিতে চাইল। আমি প্রতিটা মুহূর্ত তোমাকে ভালোবেসে প্রমাণ করব এই সম্পর্ক পবিত্র। তুমি চাইলে আমার থেকে দূরে সরে থাকতে পারবে না আবির। আবির এখনো স্থির, কিন্তু তিশার ছোঁয়া, তার কণ্ঠের কম্পন, তার চোখের গভীরতা সবকিছুই আবিরের ভেতরে এক অজানা অনুভূতি তৈরি করতে থাকে। আপনি যতই স্ত্রী হন আমি এখনো প্রস্তুত না। আমি জোর করব না আবির, কিন্তু আজ অন্তত আমাকে তোমার পাশে থাকতে দাও। তোমার কাঁধে মাথা রেখে ঘুমাতে চাই। এতটুকু অধিকার কি আমিও পাই না? আবিরের বুকের ভেতর হঠাৎ কেমন যেন নরম কিছু নড়ে চড়ে উঠল। ধীরে ধীরে তিশা তার হাত ধরে বিছানায় বসালো। চারিদিকে সুগন্ধিতে বয়ে চলল অদ্ভুত এক অনুভূতির স্রোত। তিশা আস্তে করে মাথা রাখলো আবিরের কাঁধে, আর আবিরের হৃদস্পন্দন যেন কানে স্পষ্ট শোনা যাচ্ছিল। সকাল হয়ে গেছে। আবির তিশাকে না বলে বাসায় চলে এসেছে আজানের সময়। রোদ নামা হালকা আলো ভেসে আসছে ঘরের জানলা দিয়ে। শেষ রাত্রি, শেষ বাসর রাতের সমস্ত উত্তেজনা, তিশা চাপানো আবেগ সবই এখন তার মনে জেগে উঠেছে। আবির নরম গলায় ফিসফিস করে বলে, আজ রাতটা কি থেকে কি হয়ে গেল? আবির দ্রুত ঘুম থেকে উঠে গোসল করে। তারপর হালকা চেহারায় চুল আঁচড়াতে আঁচড়াতে ডাইনিং রুমের দিকে এগিয়ে আসে। কিরে বাবা, সারা রাত বাড়ি ফিরলি না কেন? আসলে মা, অনেক বেশি কাজ ছিল, তাই আসতে পারিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে ফ্রেশ হয়ে ঘুমা। সারা রাত তো কাজের জন্য মনে হয় ঘুমাতেও পারিস নাই। হ্যাঁ মা, সারা রাত ঘুমাতে পারিনি, এখন একটু ঘুম আসবো। তারপর আবির রুমে চলে যায়। বিছানায় শুয়ে চোখ বন্ধ করে, কিন্তু মন বাড়েই শান্ত নয়। তিশা ম্যাডাম জোর করে আমাকে বিয়ে করে ফেললো, কিন্তু আমি তো তাকে কখনো ভালোবাসতে পারবো না। আমার হৃদয় অন্য একজনের জন্য ধুঁকছে। মনে মনে সে ভাবতে থাকে কতটা অদ্ভুত হয়েছে তার জীবন। একদিন অফিসের অচেনা বস, আর আজ তার স্ত্রী, অথচ হৃদয় একেবারে প্রস্তুত নয়। এদিকে তিশা তার বাসার ঘরে ওঠে। সকাল হলেও চোখে রাগ, মনেতে অশান্তি। আবির নেই, ঘরটা যেন শূন্য স্থির। তিশা গর্জন করে নিজের ভেতরের রাগ নিয়ন্ত্রণ করতে পারছে না। কেন এইভাবে? চলো, আমাকে না বলে চলে গেছে। তিশার গরম মেজাজে ঘরটা কিছুটা হেলাফেলা হয়ে গেল। ফুলের পাপড়ি ছড়ানো বিছানায় পড়ে গেল একটা কুশন, ভেঙে গেল। টেবিলের কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে সব উল্টো পাল্টা হলো। তিশা নিজেকে সামলে নিতে গিয়ে কণ্ঠে কাঁপন নিয়ে বলে, আবির, তুমি যদি না আসো তোমার নিজের অবশ্যই সমস্যা হবে। তিশা ঠিক জানে আবির কিছুতেই শারীরিকভাবে নড়বে না, তাই সে শুধু ঘরের মধ্যেই ছোট ছোট ক্রোধ দেখিয়ে নিজের রাগ ও অধিকার প্রকাশ করতে লাগলো।
কিছুক্ষণ পর তৃষা জানলো এই অমাবস্যার মতো নিস্তব্ধ ঘরে তার ভালোবাসা, রাগ, অধিকার একসাথেই জেগে আছে। সে জানে আবকে কাছে না পেলে তার হৃদয় শূন্য থেকে যাবে। তুমি আমাকে ফেলে কেন চলে গেলে আবির? আমি তো তোমাকে খুব ভালোবাসি। এবার আমাকে বলে যেতে পারতে। ঘরের এক কোণে বসে তৃষা ভাঙা গড়া বিছানা, ছিটানো ফুল আর টেবিলের উপরে তাকিয়ে ভাবতে থাকে রাগ, অধিকার, ভালোবাসা সব মিশে একটা অদ্ভুত আবেগের ঝড় তৈরি করছে। তৃষা আজ ইচ্ছে করে দেরি করে অফিসে প্রবেশ করে। অফিসের করিডোরে ঢুকতেই তার চোখে পড়ে আবির মাথা নিচু করে মনোযোগ দিয়ে ফাইল লিখছে। সবার সামনে কিছু না বললেও তৃষার ঠোঁটে ভেসে উঠল অদ্ভুত এক রহস্যময় হাসি। পাশ কাটিয়ে যাবার সময় থমকে দাঁড়িয়ে গম্ভীর অথচ নরম স্বরে বলল, আবির, আমার রুমে এসো এক্ষুনি। চারিদিক নিস্তব্ধ। স্টাফরা এমনভাবেই তাকিয়ে রইল যেন কেউ সিনেমার দৃশ্য দেখেছে। তৃষা কখনো কাউকে রুমে ডাকেনি, তাও আবার এত ব্যক্তিগত ভঙ্গিতে। সবার চোখের সামনে আবিরের মাথা নিচে নেমে গেল, গলা শুকিয়ে গেল, যেন বুকের ভেতর হৃদস্পন্দন বেড়ে এক অদৃশ্য অ্যালার্ম বাজতে শুরু করেছে। ধীরে ধীরে তৃষার রুমে ঢুকতেই শব্দে দরজা লক হয়ে গেল। রুমের ভেতর, ম্যাডাম আপনি দরজা লক করলেন কেন? কেউ দেখলে কি ভাববে? তৃষা এগিয়ে এসে আবিরের সামনে দাঁড়ায়। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না, কারণ তুমি এখন আমার স্বামী। কিন্তু ম্যাডাম, অফিসে প্লিজ এসব। তৃষা এক ধাপ সামনে এসে আবিরের হাত ধরে নিজের বুকের উপর রাখে। তৃষার হৃদস্পন্দন যেন ঝড়ের মতো কাঁপছে। অনুভব করো, এখানে শুধু তোমার নাম উচ্চারণ হচ্ছে। তুমি না বলে চলে গেলে মনে হচ্ছিল কেউ যেন আমার বুক থেকে হৃদয় ছিঁড়ে নিয়েছে। আবির হতভম্ব। সে হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু তৃষা তার আঙ্গুলগুলো বুকের উপর আঁকড়ে ধরে রাখলো। কেন রেখে গেলে? আমি একা। জানো আবির, তুমি ঘুম থেকে উঠে চলে যাওয়ার পরে আমার রুমটা এত ফাঁকা লাগছিল যেন পুরো পৃথিবী শূন্য হয়ে গেছে। আমি ভাবছিলাম। ভাবা বন্ধ করো, এবার আমাকে অনুভব করো। তৃষা হঠাৎ আবিরের গলা জড়িয়ে ধরে। আবির চমকে উঠে তার হাত সরাতে চায়, কিন্তু তৃষা তার বুকের সাথে মুখ গুজে কাঁপা কণ্ঠে বলে, আমাকে ভালোবাসো তুমি, স্বীকার করো বা না করো। তোমার চোখ, তোমার নিঃশ্বাস আমাকে মিথ্যা বলতে পারে না। আবিরের দম বন্ধ হয়ে আসছে। তার শরীরে শক্ত, কিন্তু তৃষার স্পর্শে কোথাও এক অদ্ভুত শিহরণ জেগে উঠছে। তবুও বাস্তবতা তাকে টেনে ধরছে। প্লিজ ম্যাডাম, কাউকে দেখতে পারে। এক মুহূর্তের জন্যই সবকিছু থেমে যায়। বাইরের পৃথিবী, অফিসের দেয়াল, মানুষের দৃষ্টি সব মুছে যায়। শুধু দুটো হৃদয়ের স্পন্দন আর নিঃশ্বাসের শব্দ। তৃষা ধীর মুখে আবিরের ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলে, এখন কেউ আমাদের মাঝে আসবে না। তুমি পালিয়ে না থেকে একবার শুধু আমার দিকে তাকিয়ে বলো, আমি কি তোমার নই? আবির চোখ বন্ধ করে শ্বাস নেয়। তার শরীরে দ্বন্দ্ব, কিন্তু তৃষার চোখে যে ভালোবাসা তা এড়িয়ে যাওয়া অসম্ভব। রুমের আবহাওয়া ভারী হয়ে ওঠে। তৃষা আবিরের বুক টেনে তার কপালে আলতো চুমু দেয়। সেই মুহূর্তে আবিরের বুকের ভেতর ঝড় ওঠে। ভালোবাসা, ভয়, অপরাধ সব মিলেমিশে রুমে ধোঁয়া আলো ঢুকেছে। দুদিকে শুধু তাদের নিজেদের শব্দ। তৃষা ধীরে ধীরে এগিয়ে এলে তার চোখে আগুন আর ভাঙা কণ্ঠ, কিছু অনুনয়। হঠাৎই সে আবিরকে চুমু দেয়, নরম তীক্ষ্ণ, নিজের সবটুকু ঢেলে দেওয়া চুমু। আবির রিফ্লেক্স পেছনে সরে গেল। হাতে আঘাত লেগে অনুভব করলো নিজের সীমা। প্লিজ থামেন। আমি বলেছি আমি আপনাকে পছন্দ করি না। আমার মন অন্য কারোর জন্য, সেটা ভোলা আমার পক্ষে সম্ভব না। তৃষার চোখ বদলে গেল। আগুনের সাথে থাকা অবাক হওয়া, কষ্ট, লজ্জার এক অদ্ভুত মিশ্রণ। সে এক মুহূর্ত থেমে দাঁড়ালো, তারপর তার গলা কেঁপে উঠল। সে হাত হঠাৎ করে আবিরের গাল নয়, কেবল তার কবজিতে আলতোভাবে ধরল। কঠোর না, বরং ধরে রাখার চেষ্টা, যেন নিজেকে হারাতে না দেয়। আমি বারবার বলছি আমি তোমাকে চাই। আমি আমি তোমাকে হারাতে পারবো না আবির। তুমি আমার কাছে শুধু আমার অফিসের কেউ নও। তুমি তুমি আমার। আমি কিভাবে তোমাকে ভুলে যেতে পারি বলো তো? তিশা, অনুভূতিগুলো জটিল। জোর করে কাউকে ভালোবাসা যায় না। আমি বিয়ের কাগজে সই করেছি ধাক্কাকে, কিন্তু আমার হৃদয় কারো নাম ধরে আছে। আমি ইচ্ছাকৃতভাবে কাউকে কষ্ট দিতে চাই না, আপনাকেও না, নিজের লোকটাকেও না। তুমি কি ভাবছো তুমি অন্য মেয়ের নাম নিলেই আমি তোমার জীবন থেকে সরে যাব? কখনো না আবির, আমি তোমাকে ভালোবাসি। আমার মন শুধু তোমার কথাই বলে।
রুমটা নীরব হয়ে আসে। বাইরে অফিসের কণ্ঠধ্বনি, ভাঙা গড়া নীরবতা সব মনের ভেতর ঢুকে যায়। আবির তিশার চোখের মধ্যে কিছু দেখার চেষ্টা করলো। কষ্ট নিঃস্ব ভাবে আবেগ, একরাশ অহংকার, অধিকারী ভালোবাসা। আমি আপনার অনুভবকে অস্বীকার করব না তিশা। আপনার ভালোবাসা বিশুদ্ধ, এটা আমি বুঝি, কিন্তু আমি কাউকে প্রতারণা করতে পারি না। আমার পক্ষে যে সম্পর্কটা সত্যি হতে পারে সেটাই চাই। আপনি যদি আস্তে আস্তে আমার কাছে আসেন, মানুষ হিসেবে, বন্ধু হিসেবে, হয়তো সময়ের সাথে কিছু বদলাবে, কিন্তু জোর করে সেটা কখনোই সত্য হতে পারে না। তুমি এখনো অন্য কারো, সেটা আমি মেনে নেব না, কিন্তু আমি তোমাকে জোর করব না। আর যদি তুমি দেখতে চাও আমি অপেক্ষা করব, তবে মনে রেখো আমি হাঁটতে শিখিনি। রাত গভীর, ঘরের আলো নিভে গেছে, শুধু জানলার বাইরে মৃদু বাতাস ভিজে আসে। আবির বিছানায় শুয়ে চোখ বন্ধ করে থাকে, কিন্তু মন একদম শান্ত নয়। তিশা ম্যাডাম আমাকে এত ভালোবাসে কেন? আমরা তো একে অপরকে আগেই চিনি না। প্রথম দেখাতেই কেউ কিভাবে এমন ভালোবাসতে পারে আমি তো কিছুই বুঝতে পারছি না। এতটা আগ্রহ, এতটা অধিকার, এতটা আবেগ, সবই অচেনা, অজানা, অদ্ভুত। আবির ঘুমোতে চেষ্টা করলেও মনে বারবার ফিরে আসে তিশার চোখ, তিশার কথা, তিশার অদ্ভুত সাহসী রাগ। সে নিজের মনেই বলছে, কিভাবে একদিনে কেউ আমাকে এত কাছে টেনে আনতে পারে, অথচ আমি তাকে কখনো জানি না। অন্যদিকে তিশার বাসায়ও রাত নীরব। বিছানায় শুয়ে সে নিজের হাত মাথার নিচে রেখে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকে। আচ্ছা, আমি আবিরকে কিভাবে ভালোবাসলাম? আমি কি আগের থেকেই তাকে চিনতাম? কিন্তু না, কোথায় দেখেছি কখনো তো মনে নেই। তাহলে ওকে আমি কিভাবে এত গভীরভাবে ভালোবাসতে পারি? তিশা নিজেও অবাক, নিজের হৃদয়কে বোঝার চেষ্টা করছে। কেন এত ভালোবাসা, কেন এত অধিকার বোধ, কেন তার সমস্ত মন শুধু আবিরের দিকেই টানছে? তার ভালোবাসা নিখুঁত না, নিষ্পাপ না, বরং অদ্ভুত এক দ্বন্দ্বে ভরা, যে দ্বন্দ্ব সে নিজেও বুঝতে পারছে না। রাত গভীর, শহর নিশ্চুপ। রাতের আলোর স্মৃতি কেটে ঘন্টার কাটা ছন্দ যেন শুধু ঘড়ির বুকেই কেঁপে উঠছে। হঠাৎ ফোনের স্ক্রিন আলোকিত হয়। তিশার নাম। আবির নড়ে চড়ে বসে, কানের কাছেই ফোন। আবির, তুমি আমার কাছে এসো। হ্যাঁ ম্যাডাম। এই এত রাতে কি হয়েছে? এখন তো 2টা বাজে। আপনি জানেন তো? জান, আমার গাড়ি তোমার বাড়ির বাইরে অপেক্ষা করছে। এসব যুক্তি তর্ক বাদ দাও, তাড়াতাড়ি এসো প্লিজ। আবির চোখ ছাড়ালো। মনে লেগে গেল আগের রাতের সব উত্তেজনা ও ভয়ের উষ্ণ নিঃশ্বাস। সে নিজের কণ্ঠে কাপ টানতে লাগলো। কেন এভাবে? ম্যাডাম আমি ঠিকমতো ঘুমাইনি, গত রাতেই আমি ক্লান্ত। তিশা একটু নরম হলো না। তার কণ্ঠে ছিল এক ধরনের অনমনীয় আশা। তুমি যদি না আসো আমি ভেবে ফেলবো তুমি আমাকে ছেড়ে গেছো। তুমি এমন করতে পারো না আবির। ঠিক আছে, আমি আসছি। তিশা বাড়িতে পা রাখতেই আবির স্তম্ভিত হয়ে রইল। রুমের দরজা বন্ধ হয়ে গেছে, চারপাশ নিস্তব্ধ, শুধু বাতাসের মৃদু শব্দ। তিশা ধীরে ধীরে এগিয়ে এলো, চোখে আগুন আর হৃদয়ে অধিকারী ভালোবাসা। জান, দেখো আমি তোমার জন্য আজ কত সুন্দর করে সেজেছি। আবির চোখে ভেসে ওঠে। তিশা কালো জর্জেট শাড়ি পরে দাঁড়িয়ে আছে। পশাতক আর কালো শাড়ির মিলনে সে যেন এক অপূর্ব ঝলক দিচ্ছে। আবিরের মন কিছুটা মুগ্ধ হয়ে গেল। আবির মনে মনে বলল, এত সুন্দর, এতটা কাছাকাছি, কিন্তু আমি এখনো মানতে পারি না। আবির নিজেকে একটু শক্ত করে বলে, তিশা এটা সম্ভব না আমাদের। আমরা তো। কি সম্ভব নয় জান? আমি শুধু চাই তোমাকে কাছে পেতে। আমি চাই তুমি আজ আমাকে আদর করো। তিশা ধীরে ধীরে তার হাত ছুঁয়ে দিল, শুধু স্পর্শ, কোনো জোর নয়। আবির হালকা কম্পিত। তিশা তোমার স্পর্শ আমি এখনো মানতে পারছি না। আমি জানি তুমি মানতে পারছো না, কিন্তু এমন একটা দিন আসবে তুমি নিজে থেকেই আমাকে ভালোবাসতে চাইবে। আবির একটু থেমে গেল। হৃদয় ঘুমন্ত ছিল, কিন্তু তিশার ভালোবাসার উষ্ণতায় সে নিজেকে আর ঠেকাতে পারল না। সে হাত বাড়ালো, আবার ধীরে ধীরে নরমভাবে তিশার হাত ধরেও রাখলো। আমি এখনো পুরোপুরি মানতে পারিনি, কিন্তু তোমার ভালোবাসার কাছে হার মানছি। যদি তুমি আমাকে মানো জান, আজ থেকে আমরা একে অপরের কাছে। তিশা ধীরে ধীরে আবিরের কাছে আসে। আবির ঠোঁটের চারপাশ দিয়ে
আঙ্গুল নিয়ে খেলতে লাগে। আবির ঠোঁট থর করে কাঁপতে লাগে। তিশা বুঝতে পারছে আবিরের উত্তেজনা বাড়ছে। সে আবিরকে একটু উত্তেজিত করতেই চাইছে। সে আবিরের বুকে চুমু দিতেই তার শার্টটা খুলে ফেলে। তারপর আবার আবিরের বুকে মুখ ডুবিয়ে দেয়। আবির আর নিজেকে সংযত করতে পারে না। এক ঝটকায় তিশাকে কাছে এনে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আবির এক হাত তিশার বুকে শাড়ি ফেলে দিয়ে সেখানেও মুখ ডুবি। তিশা কেঁপে ওঠে। আবির থেমে থাকলো না। সে তিশার ঠোঁট আঁকড়ে ধরলো। তিশার পরনের শাড়িটা খুলে ফেলে দিল। তিশা আবিরের আদর পেয়ে চুপ করে থাকে। সকালে আবির ধীরে ধীরে চোখ মেলে দেখে তিশা তার বুকের উপর গভীর ঘুমে মগ্ন। তার লম্বা চুলগুলো এলোমেলো হয়ে আবিরের মুখে পড়েছে। এতটা শান্ত, এতটা আপন লাগছে যেন। মুহূর্তেই আবির আস্তে করে তিশার চুল সরাতে গিয়ে খেয়াল করে তিশা আসলেই ঘুমোচ্ছে না। সে হেসে চোখ মেলে তাকায়। নড়াচড়া করবে না, সারা রাত তো ঘুমাতে দাওনি, এখন এই সকালে আবার কোথায় পালিয়ে যাবে ভাবছো? তিশা, এখন উঠেন, অফিসের টাইম হয়ে যাবে আমার। তিশার সাথে সাথে আবিরকে জড়িয়ে ধরে বলে, কোনো অফিস না, আজ তুমি আমি শুধু আমাদের দিন। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে রেডি হও, তুমি আজ আমাকে তোমাদের বাড়িতে নিয়ে যাবে। কি আমাদের বাড়িতে? তিশা, তুমি বুঝছো তো কেউ জানে না আমাদের বিয়ে হয়েছে। জানি না তো কি হয়েছে, এবার জানবে। আমি আর লুকিয়ে রাখতে পারবো না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না আবির। যেদিন কালেমা সাক্ষী রেখে আমরা বিয়ে করেছি সেদিন থেকে আমি তোমার স্ত্রী, এটা লুকিয়ে রাখার কোনো কারণ নেই। কথা ঠিক, কিন্তু আমার পরিবার খুবই স্ট্রিক্ট, ওরা মেনে নেবে কি না। আমি কারোর সম্মতি নিতে আসিনি, আমি তোমার জীবনে আমার অধিকার নিতে এসেছি। তুমি কি আমাকে তোমার স্ত্রী হিসেবে মেনে নিয়েছো? মেনে নিয়েছে কিনা আমি জানি না, কিন্তু আমি চাইলেও তো আপনাকে অস্বীকার করতে পারবো না। আপনি না চাইতেও আমার জীবনের সাথে জড়িয়ে গেছেন। ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে কিন্তু তোমাদের বাসায় যাব। দুপুরের রোদটাকে যেন ঢেকে দিয়েছে এক অসীম উত্তেজনা। আবির আর তিশা খাওয়া দাওয়া শেষ করে যখন আবিরের বাড়ির সামনে এসে দাঁড়ায়, তিশার মুখে পরিপূর্ণ আত্মবিশ্বাস আর আবিরের বুকের ভেতর টনটন করছে অজানা আশঙ্কা। দরজা ঠেলে ভেতরে ঢুকতে আবিরের মা বসার ঘরে নামাজের তসবিহ হাতে বসেছিলেন। চোখ তুলে দেখে থমকে যান। এই মেয়ে কে রে? ঘরের নিস্তব্ধতা ভেঙে তিশা এগিয়ে গেল ধীর পদক্ষেপে। কোনো সংকোচ নেই, কোনো ভয় নেই। মাথায় আঁচল টেনে নিচু স্বরে বলে, আমি আপনার বউ, মা। এই এক লাইন যেন পুরো ঘরের বাতাস বদলে দিল। আবিরের মা বিস্ময়ে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত, তারপর ধীরে ঘুরে আবিরের দিকে তাকালেন। তুই কি বিয়ে করেছিস? আবির কিছু বলার আগে তিশা এগিয়ে এসে মায়ের হাত ধরে বলে, আপনি দয়া করে রাগ করবেন না আম্মা। আবির আসলে আমাকে বিয়ে করতে চায়নি, আমি ওকে জোর করে বিয়ে করেছি, কারণ আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না। আপনি আমাকে মেয়ে হিসেবে মেনে নেন মা। কথাটা শেষ হতে আবিরের মায়ের চোখে এক অদ্ভুত উষ্ণতা নেমে এলো, যেন বহুদিনের দুশ্চিন্তা এক নিমিষে দূর হয়ে গেল। মা হেসে তিশাকে বুকে টেনে বলে, আল্লাহ তোমাকে সুখী করুক মা, তুমি খুব ভালো করেছো। আমরা কতদিন ধরে চাইছিলাম আবির যেন বিয়ে করে, ও কিছুতেই রাজি হচ্ছিল না। তুই আমাদের টেনশনে এক নিমিষে শেষ করলি রে। এই মুহূর্তে আবির যেন থমকে গেল। সে ভেবেছিল মা হয়তো রাগ করবে, প্রশ্ন তুলবে, কিন্তু যা ঘটেছে তা যেন স্বপ্নও কল্পনা করেনি। ঠিক তখনই ভেতর থেকে আহি দৌড়ে এলো। ভাইয়া, ভাইয়া, নতুন ভাবি তো অনেক সুন্দর। আহি তিশার হাত ধরে টেনে ভেতরে নিয়ে যায়। তিশার মুখে শান্ত হাসি, আর আবির দাঁড়িয়ে রয় দরজায় হতবাক হয়ে। আবির মনে মনে ভাবে, আমি ভেবেছিলাম মা হয়তো রাগ করবে, কিছু বলবে, আর এখানে তো সবাই উল্টো বেশি খুশি হয়ে গেল। হয়তো আল্লাহই চেয়েছিলেন তিশা যেন আমার জীবনে এমনভাবে এসে জায়গা করে নেয়। রাতের বাতাসে ছিল এক অদ্ভুত শান্তি। খাবার টেবিলে সবাই একত্রে বসেছে। তিশা নিঃশব্দে আবিরের পাশে বসে ভাত তুলে দিচ্ছে। আবিরের মা গম্ভীর মুখে আবিরের দিকে তাকিয়ে হঠাৎ বলে, আবির বাবা, তুই তো আজ অফিসে গেলি না, তুই কি আজ ছুটি নিয়েছিস? না মা, আমি তো ছুটি নেই নাই। মায়ের কপালে ভাঁজ পড়ে। হাতের গ্লাসটা টেবিলে রাখতেই শব্দ হয়। কি বলছিস এসব? নতুন চাকরি, তার উপরে কোনো কিছু নেই নাই, মানে এইভাবে না গেলে তো চাকরি চলে যাবে রে বাবা। এই কথা শুনে আবির আলতো হেসে মায়ের হাত ধরে বলে, মা তুমি টেনশন করো না, আমার চাকরি যাবে না কখনোই। কি যা তা বলছিস? অফিসে না গেলে তো চাকরি যেতেই পারে।
আবির এবার একটু মজা পেয়ে হেসে বলে, আরে মা, আমি যে কোম্পানিতে চাকরি করি সেই হলো তোমার এই বৌমা তিশা, আমার অফিসের বস। 1 সেকেন্ডের জন্য পুরো টেবিলে নীরবতা নেমে এলো। আবিরের বাবা চশমা খুলে অবাক চোখে তাকিয়ে রয়। আহির মুখ হা হয়ে গেল। কি ভাইয়া, তুই তোর অফিসের বসকে বিয়ে করেছিস? আরে বাবা, এত বড়লোক মেয়ে কোম্পানির মালিক, সে আমাদের মতন সাধারণ ঘরে থাকবে কিভাবে? এ তো অসম্ভব। ঠিক তখনই তিশা নরম হাসি মুখে টেবিলের ওপাশ থেকে উঠে এসে শাড়ির আঁচলটা ঠিক করে বলে, বাবা, আপনি এসব নিয়ে একদম টেনশন করবেন না। আমি আবিরের জন্য কুড়ে ঘরেও থাকতে পারবো। আমার সব কিছু আবিরকে ঘিরেই। ও যেখানে আমি সেখানে, এটাই আমার পৃথিবী। তিশার কণ্ঠে অদ্ভুত ধীরতা ও ভালোবাসার মায়া ছিল। মুহূর্তেই আবিরের মা চোখ ভিজে ওঠে। আল্লাহ তোকে অনেক সুখী করুক মা, তুই এত বড় ঘরের মেয়ে হয়েও আমাদেরকে এত সম্মান দিলি, এটা সত্যি বড় মানুষ হওয়ার লক্ষণ। আহি এসে তিশার কাঁধে মাথা রেখে বলে, ভাবি, তুমি ভাইয়ার জন্য এত কিছু ছেড়ে দিলে। ভাইয়া সত্যি ভাগ্যবান। মা, আমাদের ঘর তোমার জন্য সবসময় খোলা থাকবে। তুমি এখন শুধু আমাদের বৌমা না, আমাদের মেয়ে। আবির সবার প্রতিক্রিয়া দেখে চুপচাপ বসেছিল। তার বুকের ভেতর কোথাও যেন নরম একটা আলো জ্বলে উঠল। সে তাকিয়ে দেখল তিশা তার দিকে ভালোবাসা ভরা চোখে তাকিয়ে আছে। আবির মনে মনে ভাবল, আমি যতই এড়িয়ে যাই, এই মেয়েটা সত্যি আমার জন্য সব কিছু ত্যাগ করতে রাজি। তাহলে কি সত্যি এই ভালোবাসা আমার জন্যই? আর সেই মুহূর্তেই মনে হলো তিশা যেন শুধু তার স্ত্রী নয়, তার নিয়তি। রাতটা ছিল শান্ত, চারপাশে কেবল হালকা বাতাস আর মোমবাতির নরম আলো। ঘরের মধ্যে অদ্ভুত এক প্রশান্তি ছড়িয়ে আছে। তিশা বিছানার পাশে বসে চুলের ছুটি ঠিক করছিল। আবির কিছুক্ষণ চুপ থেকে তার দিকে তাকিয়ে রয়, তারপর ধীর কণ্ঠে বলে, জন্মেছিল? আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। তিশা তার চোখ তুলে আবিরের দিকে তাকায়, ঠোঁটে মৃদু হাসি। জিজ্ঞেস করো জান। আপনি কি আগে কোথাও আমাকে দেখেছিলেন? মানে আপনার আচরণ দেখে মনে হয় যেন আমাকে অনেক আগে থেকেই আপনি চেনেন, এমন কেন? তিশা কিছুক্ষণ চুপ থাকে। তার চোখে হঠাৎ কেমন যেন গভীরতা নেমে এলো। তারপর ধীরে বিছানার মাথায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো, যেন নিজের অনুভূতিগুলো শব্দ খুঁজছে। আমি নিশ্চিত নই, কিন্তু জানো আবির, তোমাকে প্রথম যেদিন দেখলাম মনে হলো এই মানুষটাকে আমি বহুদিন ধরে খুঁজছিলাম। যেন আগে থেকেই তুমি আমার ছিলে, যেন আমার হৃদয়ের ভেতর তোমার কোনো স্মৃতি লুকিয়ে ছিল। কিন্তু কেন এমন মনে হলো আপনার? তিশা চোখ খুলে আবিরের হাতটা ধরে। তার স্পর্শে কাঁপুনি বয়ে গেল আবিরের শরীর জুড়ে। কি যে বলবো আবির, আমি নিজেও জানি না এর কারণ কি, কিন্তু তোমাকে দেখলেই আমার বুকের ভেতর কেমন একটা টান পড়ে। মনে হয় আমি তোমাকে বহু জন্ম ধরে চিনি। তুমি আমি ছাড়া কখনো কাউকে ভাবতেই পারি না, যেন তুমি আমার জীবনের পুরনো গল্পের নায়ক যে ফিরেছে আবার নতুন করে। মনে হয় আমি তোমাকে অনেক দিন ধরে ভালোবেসে আসছি, শুধু এ জীবনে না, হয়তো আগের জীবনেও তোমার অপেক্ষায় ছিলাম। আবির কিছুক্ষণ চুপ করে রইল। তার ভেতরে সব অস্বস্তি, বিরক্তি, অভিমান সেকেন্ডের মাত্রায় কেমন যেন নরম হয়ে গেল। কিন্তু তবুও সে নিজের অনুভূতিকে স্বীকার করার মতো জায়গায় নেই এখনো। আপনি আসলেই এমন অনুভব করেন? শুধু অনুভব না আবির, আমি প্রতিটা নিঃশ্বাসে সেটা টের পাই। তুমি আমার কাছে অচেনা না, তুমি বরং সেই মানুষ যার জন্য আমার হৃদয় দীর্ঘদিন ধরে অপেক্ষা করে এসেছে। কথাটা বলে তিশা দুহাত দিয়ে আবিরের হাত চেপে ধরে। আবিরের বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি কাজ করে, রহস্যময়, অজানা অথচ কোমল, টানাপড়নের। সে নিজের চোখ বন্ধ করে ভাবে, তিশা কেন এমন অনুভব করছে? কি সেই অতীত যা তারা কেউই মনে করতে পারছে না? কিন্তু একটা বিষয় সে অনুভব করে, তিশার ভালোবাসা অভিনয় নয়, এটা যেন নিয়তির লেখা। আজ রাতে আবির একটা জিনিস খেয়াল করে, তিশার বুকে সেলাইয়ের দাগ, একটু নয় বেশ অনেকটাই। অফিসের সকালটা যেন হঠাৎ করে ঝড়ো নামে। তিশা ম্যাডামের গাড়ি অফিসে ঢোকার সাথে সাথে সবাই দাঁড়িয়ে সালাম দেয়, কিন্তু আজ তিশার চোখে মুখে অন্যরকম উজ্জ্বলতা। সে রিসেপশন থেকে শুরু করে স্টাফ রুম পর্যন্ত সবাইকে জড়ো করে গম্ভীর গলায় ঘোষণা করে, সবাই শোনো, আজ থেকে আবির শুধু তোমাদের সিনিয়র না, ও আমার হাবি, মানে হাজবেন্ড। আমি তাকে বিয়ে করেছি।
মুহূর্তে অফিসে পিন পড়ার শব্দ শোনা যায়। চোখ কপালে, মুখ হা হয়ে যায় সবার। তারপর কে যেন পেছন থেকে বলে, কি বলছেন ম্যাডাম? আপনি কি আমাদের আবিরকে বিয়ে করছেন, নাকি আবির আপনাকে বিয়ে করছে? তোমাদের যা খুশি ধরো, রেজাল্ট একটাই, সে এখন আমার। এই বলে তিশা নিজের কেবিনে ঢুকে। মাত্র 5 মিনিট যেতে না যেতে আবিরকে সবাই ঘিরে ফেলে। কেউ শকড, কেউ হিংসুকড, আবার কেউ গোপনে ঈর্ষার। কি ভাই, 2 দিনও হয়নি অফিসে জয়েন করেছো, আর ম্যাডামকে ব্যাটে বল করে ছক্কা হাঁটিয়ে ফেললে? ভাই, দোয়া চাই। আমরাও ট্রেনিং নিতে চাই কিভাবে ম্যাডামের হার্ট হ্যাক করতে হয়। বলো না ভাই, কি ম্যাজিক করলে? চোখের মায়া নাকি স্মার্ট ডায়ালগ? আরে না রে ভাই, আমি কিছু করিনি। আমি না ম্যাডামকে পটাইনি, ম্যাডামই আমার উপর পটে গেছে। কলিগদের মধ্যে হো হো করে হাসি পড়ে গেল। ভাই মানে আপনার লাকি ডে ছিল, ট্রেনিং ছাড়াই ডিরেক্ট সিইও লেভেল প্রমোশন। তো এখন অফিসে কি করে? ডাকবো আপনাকে স্যার? না, ম্যাডামের বর। বিয়ের মিষ্টি কবে খাওয়াচ্ছেন? না হলে অফিসে আন্দোলনের ডাক দিব। মিষ্টি তো খাওয়াবই, তবে আগে একটা কথা শুনে রাখো। এখন তোমাদের বস শুধু তিশা না, সে আমার বউও, মানে হাফ বস হাফ ওয়াইফ। সবাই আবারও হেসে লুটোপুটি খায়। হাসির মাঝেও আবিরের মনে চলতে থাকে, এই হাসি ঠাট্টার আড়ালে কি কেউ বুঝতে পারছে আমি স্বেচ্ছায় না, বরং বাধ্য হয়ে বিয়ে করেছি? কিন্তু এ কথাটা সে কারো মুখের সামনে বলতেও পারছে না। কারণ ঠিক তখনই দরজা খুলে তিশা বেরিয়ে আসে। ঠান্ডা চোখে বলে, আবির আমার কেবিনে আসবে, হাবি ডিউটির সময় হয়েছে। সবাই আবার ও হো হো। আওয়াজ তুললো আর আবিরের গলা আবারও শুকিয়ে গেল। আবির কেবিনে ঢুকতেই ক্লিক, দরজা লকড। তিশা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো, চোখে সেই চেনা ঈর্ষামাখা উজ্জ্বলতা। বাইরে অনেকক্ষণ ছিলে, মেয়েদের সাথে কথা বলনি তো? আবিরের বুক ধরফর করে ওঠে। অস্থির গলায় বলে, না না ম্যাডাম, মানে আরে আমি তো কেবলই কাজ করছি, মেয়েদের সাথে কথা বলার সময় কোথায়? মনে মনে আবির বলে, আল্লাহ, এই মেয়ে বউ না, সোজা সিআইডি অফিসার। এভাবে যদি ফলো করে, সংসার না হয়ে এক্সামিনেশন লাইভ হয়ে যাবে। তিশা আবিরের সামনে এসে দাঁড়ায়, তার 2 হাত টেবিলে রেখে আবিরকে ঘিরে ফেলে, যেন দেয়াল আর তিশার মাঝখানে আবির বন্দী। দেখো জান, আমি খুব পজিটিভ, তোমাকে নিয়ে কারোর সাথে শেয়ার করতে পারবো না। তুমি শুধু আমার, শুধু আমার। কিন্তু আপনার তো সারা অফিসের সামনে এভাবে বলা উচিত না। অফিস, ঘর, সব জায়গায় তুমি আমার স্বামী। আমি চাই না কেউ তোমার দিকে তাকাক। আমি ছাড়া তুমি অন্য কারোর দিকে তাকাবে ভাববেও না। তারপর ধীরে ধীরে আবিরের গালে হাত বুলিয়ে দেয়। চোখ কোমল হয়ে ওঠে। আমি জানি তুমি খুব সরল, কিন্তু আমি ভয় পাই যদি কেউ তোমাকে নিয়ে যেতে চায়। উফ, সরল আমি নাকি শিকার? তিশা একদম কাছে এসে আবিরের বুকে মাথা রাখে। জানো, তুমি যখন আমার পাশে থাকো না, আমার বুক ধড়ধড় করে, মনে হয় কেউ আমার হৃৎপিণ্ডটা কেড়ে নিয়েছে। আপনি কি আমাকে একটু স্বাভাবিকভাবে ভালোবাসতে পারেন না? না, স্বাভাবিক ভালোবাসা আমি জানি না, আমি শুধু পাগলের মতো ভালোবাসি। এরপর ঝুঁকে এসে আবিরের কপালে চুমু দেয়। এই কপাল, এই চোখ, এই ঠোঁট, সব শুধু আমার। আমি প্রতিদিন যাচাই করব তুমি শুধু আমার হয়েছো কিনা। বাবারে, এ তো প্রেম না, সোজা লাইফ টাইম ভেরিফিকেশন সিস্টেম। কিন্তু আশ্চর্য ব্যাপার, কেন যেন তার এই পাগলামিতে বুকের ভিতর একটু শিহরণও জাগছে। রাতটা অদ্ভুত ছিল, শান্ত। রুমের আলোটা আধো অন্ধকার, শুধু ব্যাড সাইড ল্যাম্পের নরম আলোয় তিশার মুখ ভর্তি কোমল ছোঁয়া। আবির চুপচাপ তিশার পাশে বসে আছে। আজ তার মন অনেকটাই নরম, অনেক প্রশ্ন জমে আছে বুকের ভেতর। আবির ধীরে ধীরে বলে, একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবেন না তো? তিশা মুচকে হাসে, চাদরটু টেনে দেয়। তোমার সামনে কি আমি কোনো কথা লুকাই? বলো জান। কাল রাতে আমি লক্ষ্য করলাম আপনার বুকে একটা কাটা দাগ আছে, ওটা কিসের দাগ? তিশার মুখের হাসিটা একটু নিভে গেল, চোখের পাতা কাঁপলো। কয়েক সেকেন্ড চুপ করে থেকে ধীরে ধীরে বলল, সেটা আমার অপারেশনের দাগ। অপারেশন? কিসের অপারেশন? আমার হৃৎপিণ্ড ঠিকমতো কাজ করছিল না। ডাক্তার বলেছিল আমার হৃৎপিণ্ড পাল্টাতে হবে, না হলে যে কোনো মুহূর্তে আমার স্মৃতি থেকে সব মুছে যাবে, তাই পাল্টানো হয়েছে। মানে আপনার হার্ট এখন অন্য কারো? হ্যাঁ, আমি বেঁচে আছি অন্য কারো দেওয়া হৃদয় নিয়ে।
আবিরের বুকের ভেতর অদ্ভুত একটা শূন্যতা তৈরি হলো। সে ধীরে ধীরে তিশার হাতটা নিজের হাতে তুলে নিল। এত বড় কথা আপনি আগে কখনো বলেননি কেন? কারণ আমি চাইনি কেউ আমাকে দয়া করে ভালোবাসুক। আমি চাই কেউ আমাকে আমার মতোই ভালোবাসুক, আমার অসুস্থতা না জেনে আমার দাম বুঝে ভালোবাসুক। অপারেশন কতদিন আগে হয়েছিল? 2 বছর আগে। তখন সবাই ভেবেছিল আমি আর বাঁচবো না, কিন্তু এই নতুন হৃদয় যেন আমাকে নতুন জীবন দিল, নতুন অনুভূতি দিল। আর সেই দিন থেকে মনে হতে লাগলো আমার হৃদয় কারোর জন্য স্পন্দন তুলছে, যেন কাউকে খুঁজছে। সেই কাউকে খুঁজতেই হয়তো আমি তোমার কাছে ছুটে এসেছি। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল তিশার দিকে। তার মনেও যেন প্রথমবারের মতো তিশার প্রতি অন্যরকম অনুভূতি, মায়া, কষ্ট আর এক অজানা রহস্যের টান। তাহলে আপনি যা অনুভব করছেন তা হয়তো আপনার হৃদয়ের না, হয়তো যার হৃদয় আপনাকে দিছে তার। জানি, আমি জানি না এই হার্ট আসলে কাকে খুঁজছে, কিন্তু আমি নিশ্চিত সেই মানুষটা তুমি ছাড়া আর কেউ না। আবির নিঃশব্দে তাকিয়ে রইল তিশার চোখের দিকে, যেন প্রথমবার বুঝলো এই মেয়েটার ভালোবাসা পাগলামো নয়, হয়তো তার বেঁচে থাকার কারণ। রুমে আধো আলো, জানলার পর্দা হালকা বাতাসে নড়ছে। আবির বিছানার কোণে বসে আছে, মুখে চাপা ব্যথার ছায়া। তিশা ওর দিকে তাকিয়ে একটু দ্বিধা নিয়ে এগিয়ে গেল। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি। তুমি তো বারবার বলো তুমি তোমার গার্লফ্রেন্ডকে খুব ভালোবাসতে। সে কোথায়? আমি তো কখনো দেখিনি, কারো মুখে শুনিনি। আবির ঠোঁট কেঁপে ওঠে, কয়েক সেকেন্ড চুপ থেকে নিচু গলায় বলে, ও আর নেই। আজ থেকে ঠিক 2 বছর আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হাসপাতালে নেওয়ার আগেই ও মারা যায়। তিশার বুক কেমন করে ওঠে, অদ্ভুতভাবে তার চোখে পানি চলে এলো। সে চোখ ফিরিয়ে নিল যাতে আবির দেখতে না পায়। তিশা মনে মনে ভাবছে, সে কোথায়? আমি তো কখনো দেখিনি, কারো মুখেও শুনিনি। কেন আমার বুকটা হঠাৎ এত ভারী হয়ে গেল? আমি তো এই মানুষটার অতীত জানি না, ওর প্রেমিকার কথাও জানি না, অথচ মনে হচ্ছে ওই মেয়েটির চলে যাওয়া যেন আমার নিজের কষ্ট। এই হৃদয়টা এত ব্যথা পাচ্ছে কেন? হঠাৎ তার চোখের সামনে যেন একটা দৃশ্য ভেসে ওঠে। কারো হাত ধরছে সে, অচেনা তবে খুব আপন। দুটো চোখ, তার হৃৎপিণ্ডে ধুকপুক শব্দ। তিশা নিজের বুকে স্পর্শ করে ফিসফিস করে বলে, তাহলে কি ওর গার্লফ্রেন্ডের হৃৎপিণ্ড আমার শরীরে? তাই কি আমি আবিরকে দেখলে এভাবে কেঁপে উঠি? ওর কষ্টে আমার বুক ব্যথা করে? সে চুপচাপ আবিরের দিকে তাকায়। আবির জানেও না তিশার মাথার ভেতর এখন কেমন ঝড় বয়ে যাচ্ছে। তিশা ধীরে বলে ওঠে, যে মানুষকে এত ভালোবাসতে, তাকে হারিয়ে তুমি একা কিভাবে এতদিন ছিলে? থাকা বলতে কি, বেঁচে ছিলাম বলা যায়। প্রতিদিন মনে হয় ও এখনো কোথাও আছে, আমার পাশে হাঁটছে, আমার বুকের ভেতর, আমার নিঃশ্বাসে। তিশার শরীর শিউরে ওঠে। নিজের বুকের ধুকপুক শব্দই যেন আবিরের কণ্ঠের সাথে তাল মিজিয়ে বাজছে, যেন কোনো অদৃশ্য সুর দুজনের মাঝখানে সংযোগ তৈরি করছে। তিশা ভেতরে ভেতরে ধীর সংকল্প করল, যাই হোক, আমি জানতে হবেই এই হৃৎপিণ্ড কার, আর কেন এই হৃদয় শুধু আবিরের জন্যই ধুকপুক করে। কিন্তু মুখে কিছুই বলল না, শুধু ধীরে এসে আবিরের পাশে বসলো। ওর হাতটা নিজের হাতে নিল। তিশা নরম কণ্ঠে বলল, আমি আছি তোমার পাশে, এখন থেকে তুমি আর একা নও। আবির কিছুই বলল না, তবে তার চোখে কষ্টের সাথে সাথে একটা অদ্ভুত শান্তি এসে বসলো, যেন এই শব্দগুলো সে আগে কোথাও শুনেছে, খুব চেনা, খুব আপন। সকালের হালকা আলো উঠেছে, আকাশে হালকা কুয়াশা। সেই সময় দরজার সামনে গাড়ি এসে থামে। তিশা দ্রুত নেমে এলো, চোখে জল, মনে অস্থিরতা। দরজা ঠেলে ঘরে ঢুকতে তার মা বিস্ময়ে চমকে ওঠে। তিশা, এ কি হঠাৎ সকালে? কিছু হয়েছে মা? তিশা কোনো কথা না বলে এগিয়ে এসে মায়ের হাত দুটো ধরে বসে পড়ে। শ্বাস ভারী হয়ে আসছে। মা, তুমি একদিন বলেছিলে আমাকে যে হৃৎপিণ্ড দিয়েছে সে একটা মেয়ে ছিল, তাই না? হ্যাঁ মা, তাই তো বলছিলাম। কেন বলছিস? তিশার বুকের ভেতর ধুকপুক শব্দ যেন কানেও শোনা যাচ্ছে। সে ঠোঁট কামড়ে ধরে আবারও জিজ্ঞেস করে, সে কি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল? মায়ের চোখ বিস্মৃত হয়ে গেল। মা স্তব্ধ কণ্ঠে বলে, হ্যাঁ ঠিক তাই, কিন্তু তুই কি করে? তিশা চোখ নামিয়ে ফেলে। বুক ধরফর করছে প্রচন্ড, মনে হচ্ছে প্রতিটি শব্দ তার হৃদয়ের ভেতর কেঁপে উঠছে। তিশা ধীরে মায়ের কাঁধে মাথা রেখে বলে, মা, তুমি কি আমাকে সেই মেয়েটার ঠিকানা দিতে পারবে?
মা এক মুহূর্ত চুপ রইলেন, চোখে অশ্রু চিকচিক করছে। মা নিচু গলায় বলেন, ঠিকানা আছে আমার কাছে মা। আমি সেই মাকে প্রতিদিন দোয়া করি। জানিস, মেয়েটা চলে যাওয়ার পর তার মা তো ভেঙেই পড়েছিল। আমি ভেবেছিলাম সে কখনোই রাজি হবে না, কিন্তু তখন তুই তো জীবন মরণ লড়াই করছিলিস। ডাক্তাররা তো আশা ছেড়েই দিয়েছিল। সেই সময় মেয়েটার মা আমার হাত ধরে বলেছিল, আপা, আমার মেয়ে তো আর ফিরবে না, কিন্তু যদি তার হৃৎপিণ্ডে কারোর বাঁচার সুর বাজে, তাহলে ও কোথাও না কোথাও জীবিত থাকবে। আমি আমার মেয়ের হার্টের বিনিময়ে আপনাদের মেয়েকে বাঁচতে দিতে রাজি। ও কথা বলতে বলতে মাটিতে পড়ে কাঁদছিল। পাশে মেয়েটার বয়ফ্রেন্ড দাঁড়িয়ে কাঁদছিল শিশুর মতন। ছেলেটার জানতো না যে মেয়েটার হৃদয় অন্যের শরীরে যাবে, কিছুই জানতো না। মায়ের কণ্ঠ রুদ্র হয়ে এলো। তিনি চোখ মুছেন। ওর আর্তনাদ দেখে আমার বুক ফেটে যাচ্ছে মা, কিন্তু আমি একটুও না কেঁদে শুধু হাত ধরে বলেছিলাম, আপা, আমি আপনার মেয়েকে মরতে দিব না। সে আমার মেয়ের ভিতরেই বাঁচবে। এই বলে তিশার বুকের উপর মা হাত রেখে ফিসফিস করে বলে, দেখছিস, আজ তুই যেমন বেঁচে আছিস, সেই মেয়েটার হৃদয় তোর ভেতরে বাঁচছে। ওর অস্তিত্ব মুছে যায়নি মা, সে বেঁচে আছে তোকে ঘিরে। তিশার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। বুকের ভেতর অদ্ভুত একটা কষ্ট, অদ্ভুত একটা মনে হচ্ছে যেন সে অদেখা মেয়েটা আজও তার বুকে কথা বলছে, আর সেই কথাগুলো যেন আবিরের নাম ধরেই ডাকছে। রাত তখন গভীর, আকাশে চাঁদের আলো ম্লান হয়ে এসেছে, কিন্তু হালকা বাতাস বইছে বাইরে। কিন্তু তিশার বুকের ভেতর যেন একটা ঝড় বইছে। চোখ দুটো লাল, কাঁধ কাঁপছে অস্থিরতায়। আজ সে সব জেনে এসেছে, সবকিছু পরিষ্কার। কেন প্রথম দিন থেকে আবিরকে দেখলে তার বুকের ভেতর অদ্ভুত কম্পন হয়? কেন মনে হয় এই মানুষটাকে শত বছর ধরে চেনে সে? কেন তার হৃদয়ে আবির ছাড়া ধুকপুকি করে না? কারণ সেই হৃদয় আসলে তার নয়, সেই হৃদয় আবিরেরই প্রেমিকার। তিশা ধীর পায়ে ঢুকে এলো আবিরের ঘরে। আবির টেবিলে বসে কিছু কাজ করছে। দরজার শব্দ মাথা তুলে তাকিয়ে থমকে যায়। তিশার চোখ দিয়ে নির্বিধে ঝরছে অশ্রু, ঠোঁট কাঁপছে। তিশা কোনো কথা বলার আগেই দৌড়ে আবিরকে শক্ত করে জড়িয়ে ধরে। তিশা, কি হয়েছে? কিছু বলো, এভাবে কাঁদছো কেন? তিশা কাঁপতে কাঁপতে আবিরের বুকে মুখ লুকিয়ে ফিসফিসিয়ে বলে। আবির আরো অবাক হয়ে তিশার কাঁধ ধরে একটু দূরে সরিয়ে মুখ দেখতে চায়। তুমি কি বলছো? কি হয়েছে বলো। তিশার চোখ মুছে দেয় আবির, বুকের উপর হাত রেখে ধীরে ধীরে বলে, এই হৃৎপিণ্ডটা, যে হৃৎপিণ্ডের স্পন্দনে আমি আজ বেঁচে আছি, এই হৃৎপিণ্ড আসলে আমার নয় আবির। এই হৃৎপিণ্ড তোমার প্রেমিকার, যাকে তুমি 2 বছর আগে হারিয়েছো। আবিরের শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যায়। তার চোখ দুটোতে বিস্ময়ে ভর করে ওঠে। কি কি বলছো তুমি? এটা অসম্ভব। তুমি এসব কোথা থেকে জানলে? তিশা চুপচাপ ফাইলটা বের করে। সেই মেডিকেল রিপোর্ট, হৃদয় দাতার নাম, ঠিকানা, সবকিছু স্পষ্ট। তিশা কাঁদতে কাঁদতেই বলে, আমি যাচাই করেছি আবির, সেই মেয়েটার নাম রূপা, যার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যাকে তুমি ভালোবাসতে। ও মারা গেছে, আর তার বুকের স্পন্দন নিয়ে আমি বেঁচে আছি। আবির মুহূর্তে যেন কথা বলা ভুলে গেল। বুকের ভেতর প্রচন্ড ঝড় উঠে। সে অস্পষ্ট স্বরে বলে, রূপা? তার চোখে পানি চলে আসে। গভীর যন্ত্রণায় সে এক পা পিছিয়ে যায়। মেঝে যেন কাঁপছে তার নিচে। তিশা আবিরের হাত ধরে সামনে টেনে আবারও বুকে জড়িয়ে নেয়। তুমি ভাবো না আমি আগের মতোই তোমার কাছে এসেছি। না আবির, আমি আজ জানি তোমার প্রতি আমার ভালোবাসা শুধু আমার আবেগ নয়। এই হৃদয়ে যে স্পন্দন বাজে তা তোমার রূপার ভালোবাসারই ধারাবাহিকতা। আমি যেন রূপার অনুভূতিতেই অনুভব করি। আমার মন বলে তুমি আমার সব কিছু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আবিরের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। সে ধীরে হাত বাড়িয়ে তিশার বুকের উপর হাত রাখে। সে হৃদস্পন্দন শুনতে চেষ্টা করে। হৃদয়ের প্রতিটি ধুকপুক যেন চিৎকার করছে, আবির, আবির, আবির। সেই বুকে কান রেখে ফিসফিস করেই বলে, রূপা, তুমি কি সত্যি এখানে আছো? তুমি কি আমার কাছে ফিরে এসেছো? আমি তিশা, কিন্তু আমার হৃদয় বলে আমি তোমার। তুমি যেমন রূপাকে ভালোবাসতে, আমাকে তেমনভাবেই ভালোবাসো। আমি তোমাকে হারাতে পারবো না আবির। এই হৃৎপিণ্ড তোমারই, আমি শুধু এর আশ্রয় মাত্র। আবির আর নিজেকে ধরে রাখতে পারে না। সে তিশাকে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগে। আমি ভেবেছিলাম রূপা
আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে গেছে, কিন্তু আজ বুঝলাম সে কখনো যায়নি। সে আমার জীবনে ফিরে এসেছে তোমার মাধ্যমে। তুমি আমার নিয়তি, তুমি আমার শেষ সত্যি। তিশা চোখ মুছে আবিরের মুখে হাত রাখে। তোমার রূপা আজ তোমার তিশা হয়ে বেঁচে আছে। তুমি কি আমাকে গ্রহণ করবে? তুমি কি আমার হৃদয়ের সাথে তোমার ভালোবাসা মিলিয়ে নিবে? আবির তিশার কপালে চুমু দিয়ে বলে, তুমি আর রূপা দুইজন একসঙ্গে আজ থেকে আমার সব কিছু। আমি তোমাকে হারাতে পারবো না। তুমি আমার ছিলে, আছো, থাকবেই। সকালবেলা রোদের আলো জানলা দিয়ে ঢুকে পড়ছে। আবির স্থির চোখে তিশার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি কি প্রস্তুত? আজ আমি তোমাকে এমন এক মানুষের কাছে নিয়ে যাব যিনি তোমার হৃদয়ের সাথে রোজ কথা বলেন, অথচ জানেন না তার মেয়ের হৃদস্পন্দন এখন অন্যের বুকে ধুকপুক করছে। তিশা শাড়ি ঠিক করতে করতে ধীরে ধীরে মাথা নাড়ায়। তার চোখে অদ্ভুত এক আলো, ভয়ও আছে, আবার শান্তির আকাঙ্ক্ষাও আছে। দরজাটা খুলতেই দেখা গেল এক মধ্যবয়সী মহিলা, মুখে ক্লান্তি, চোখে চিরন্তন অপেক্ষার ছাপ। তিনি আবিরকে দেখে কেঁপে ওঠে। আবির, তুমি এতদিন পর এলি পাপা? আন্টি, আজ আমি আপনাকে একটা কথা বলতে এসেছি, এমন কথা যে আমাদের সব ব্যথাকে নতুন অর্থ দেবে। রূপার মা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রয়। ঠিক তখনই তিশা সামনে এসে মাথা নিচু করে দাঁড়ান। এই মেয়েটি কে আবির? আন্টি, এ আমার স্ত্রী তিশা। তোমাদের খুব সুখ হোক বাবা, কিন্তু আজ হঠাৎ এভাবে? তিশা কাঁপতে কাঁপতে সামনে এগিয়ে এসে চুপচাপ আবিরের পেছন থেকে বেরিয়ে আসে। তার চোখে জল চিকচিক করছে। সে ধীরে ধীরে বুকের উপর হাত রাখে। আন্টি, আপনি কি আমাকে একটু স্পর্শ করবেন? আপনার হাতে হয়তো এক চেনা অনুভূতি ফিরে আসবে। রূপার মা বিস্ময়ে তাকিয়ে রয়। হালকা কাপা হাতে তিনি তিশার বুকে হাত রাখে। হঠাৎ তার চোখে জল ভেসে ওঠে। মায়ের শরীর থরথর করে কেঁপে ওঠে। এই কম্পন, এই স্পন্দন আমি চিনি। এ তো আমার রূপার হৃদস্পন্দন। হায় আল্লাহ, এ তো আমার মেয়ের বুকে ধুকপুক। সেই মুহূর্তে তিনি তিশাকে শক্ত করে বুকে জড়িয়ে ধরেন। অঝরে কাঁদতে শুরু করে। মা, আমার রূপা তো যায়নি, সে তো বেঁচে আছে। সে এই বুকে ধুকপুক করছে, এই নিঃশ্বাসে শ্বাস নিচ্ছে। আল্লাহ আমার মেয়েকে অনুরূপে ফিরিয়ে দিয়েছেন। তিশা চোখ দিয়েও জল গড়িয়ে পড়ে। তার মুঠির ভেতর হাত রেখে বলে, আমি জানতাম না আন্টি, আমি আপনাকে কষ্ট দিতে চাই না। আমি কিছুই মনে করতে পারি না। শুধু আবিরকে দেখলে আমার বুক কেঁপে ওঠে। মনে হয় আমি ওকে বহুদিন ধরে ভালোবাসি। আজ বুঝলাম সেটা আমার নয়, আপনার মেয়ের হৃদয়ের টান। রূপার মা তিশার মুখে হাত রেখেই বলেন, না মা, তুমি কষ্ট পেও না। আজ থেকে তুমি আমার রূপা, আর তুমি তিশা। একটা দেহে দুটি আত্মার আলো। একটা আমার জন্ম দেওয়া মেয়ে, আরেকটা আমার নতুন মেয়ে। আবির চোখের পানি লুকাতে পারল না। সেও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার বুকের ভেতর অদ্ভুত তোলপাড়। মা, রূপা চলে গিয়েছিল ঠিকই, কিন্তু তার ভালোবাসা আজ আমার জীবনে ফিরে এসেছে। তিশা শুধু আমার স্ত্রী নয়, সে আমার অতীতের ভালোবাসার ধারাবাহিকতা, আমার নিয়তি। যদি রূপা আজ বেঁচে থাকতো, তবে সেও ঠিক এভাবেই চাইতো তুমি সুখী হও। আজ থেকে তোমরা কেউই একা না। তোমাদের বন্ধন শুধু পৃথিবীর না, এটা হৃদয় আত্মার আল্লাহর লেখা বন্ধন। রূপার মায়ের কাপা কণ্ঠ কাটিয়ে উঠতে পারে না এখনো। চোখের জল থামার নাম নেই। তিনি তিশার হাত শক্ত করে ধরে বলেন, চলো, আমি তোমাকে একটা জায়গা দেখাতে চাই। এই ঘরটাই আমার রূপা থাকতো। আবির ও তিশা নিঃশব্দে তার পেছনে হাঁটে। করিডোর জুড়ে রূপার স্মৃতির ছবি টাঙানো। একটায় হাসছে, আরেকটায় চোখে স্বপ্ন। তিশার বুকের ভেতর দম আটকানো অনুভব। মনে হচ্ছে যেন প্রতিটি ছবির হাসি সরাসরি তার হৃদয়ে কথা বলছে। মা দরজা খুলেন। ঘরে ঢুকে বাতাস ভারী হয়ে এলো। এক কোণে রাখা রূপার প্রিয় পিয়ানো, একপাশে নীল রঙের একটা ডায়েরি, তার দেয়ালে টাঙানো আবির আর রূপার একটা ছবি। সকালবেলা রোদে দুজনের হাসি যেন জমে আছে সময়ের ভেতরে। এ কি আবির আর রূপা? হ্যাঁ মা, এই মানুষটার জন্যই আমার মেয়ের প্রতিদিন নতুন স্বপ্ন ছিল। রূপা বলতো আমার হার্টবিট শুধু আবিরের নাম নেই। তিশা হঠাৎ বুক চেপে ধরে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। আমারও তো সেই একই অনুভূতি হয়। আবির কাছে থাকলে আমার বুক কাঁপে। মনে হয় এই মানুষটার জন্যই আমার বেঁচে থাকা। তুমি কি বুঝতে পারছো তিশা?
রূপা তোমার শরীরে বেঁচে আছে বলে না, বরং তোমার নিজের হৃদয়েও এখন আমার সাথে মিলেছে। আমরা দুজন আর আলাদা কেউ নই। তিশা আরো আবেগপ্রবণ হয়ে রূপার মায়ের সামনে হাঁটু গেড়ে বসে। আন্টি, আপনি আমাকে আশীর্বাদ করুন। আমি রূপার হৃদয়ে সম্মান রাখবো। আবিরকে কষ্ট পেতে দেব না কখনো। রূপার মা কাঁদতে কাঁদতে মাথায় হাত রেখে বলে, মা, আমি আজ শান্তি পেলাম। আজ আমি বলতে পারি আমার মেয়ে 2 রূপে বেঁচে আছে, এক রূপে জান্নাতে, আরেক রূপে এই পৃথিবীতে, আবিরের পাশে। রূপার মা ড্রয়ার খুলে একটা ছোট্ট কালো বাক্স বের করেন। সেটা খুলতেই দেখা গেল একটা লকেট, ভেতরে রূপর ছবি। এটা রূপার শেষ স্মৃতি। আজ থেকে এটা তোমার, এটা তার নয়, এখন তোমার হৃদয়ের প্রতীক। তিশা সেই লকেট বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আবির এগিয়ে এসে তিশাকে নিজের বুকে টেনে নেয়। এবার বুঝলাম তিশা শুধু আমার স্ত্রী না, ও আমার হৃদয়ের নিয়তি। সন্ধ্যা নরম আলোয় শুরু হলো তাদের নতুন সম্পর্কের প্রথম ঘোরাঘুরি। তিশা 2 হাত দিয়ে আবিরের হাত চেপে ধরে। আবির, চলো কোথাও থেকে ঘুরে আসি। এখন তো সন্ধ্যা লেগে গেছে। আবির প্লিজ, না বলো না আজকে। আমার মন আজকে অনেক হালকা। আমি আজ তোমার সাথে সময় কাটাতে চাই। তুমি আমার স্বামী, অথচ কখনো আমরা একসাথে কোথাও যাইনি। প্লিজ চলো ঘুরে আসি। আবির একটু চুপ করে তিশার মায়া মাখা চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। সন্ধ্যা হয়ে গেছে, বাইরে থাকা ঠিক হবে? তোমার সাথে থাকলে আমার কাছে রাতও নিরাপদ, ভর দুপুর মনে হয়। আচ্ছা চলো, যেখানে যেতে চাও। সন্ধ্যার নরম আলোয় শুরু হয় তাদের নতুন সম্পর্কের প্রথম ঘোরাঘুরি। তিশা 2 হাত দিয়ে আবিরের হাত চেপে ধরে। আবির একটু চুপ করে তিশার মায়া মাখা চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে। তিশার চোখ ঝলমল করে ওঠে। দুজন গাড়িতে উঠে রাস্তার দুপাশে আলো জ্বলতে শুরু করেছে। হালকা বাতাসে তিশার চুল আবিরের মুখে এসে লাগছে। আবির ধীরে গাড়ি চালাচ্ছে। তিশা জানলা খুলে বাতাসে হাত ছুঁয়ে দিয়ে হাসছে। জানো, এই বাতাসটা আজ অন্যরকম লাগছে। মনে হচ্ছে কেউ আমার মনকে নতুন করে বাঁচিয়ে দিচ্ছে। আবির তাকিয়ে দেখে তিশার মুখে অদ্ভুত এক প্রশান্তি। ওরা প্রথমে গেল ধানমন্ডি লেকে, হাঁটাহাঁটি করলো। তিশা মাঝে মাঝে আবিরের হাত ধরে থেমে যায়, বলে, দেখো আজ চাঁদও যেন আমাদের দেখে হেসে দিচ্ছে। তারপর ফুচকার দোকানের সামনে দাঁড়ায়। আমি ফুচকা খাবো আর তুমি আমাকে খাওয়াবে। এত বড় মেয়েকে খাওয়ানো লাগে নাকি? আমি আজ শুধু তোমার বউ না, বাচ্চাও। তুমি খাওয়াও। আবির মাথা নাড়িয়ে হেসে তিশার মুখের সামনে ফুচকা ধরে বলে, নাও মিসেস আবির, খেয়ে দেখো, এতে আজ তোমার হাসির স্বাদ আছে কিনা। তিশা ফুচকা মুখে দিয়ে 2 চোখ বন্ধ করে বলে, হ্যাঁ, মনে হচ্ছে আমার হৃৎপিণ্ড খুশিতে কাঁপছে। বাতাস ধীরে ধীরে ঠান্ডা হয়ে উঠছে। লেকের পাশে বসে দুজন নীরবে আকাশের দিকে তাকিয়ে থাকে। তিশা মাথা রাখে আবিরের কাঁধে। আবির, আজ মনে হচ্ছে আমি শুধু বেঁচে নেই, সত্যি সত্যি জীবনের স্বাদ পাচ্ছি। হয়তো রূপা আপু জান্নাত থেকে আমাদের দেখে হাসছে। আবির চুপচাপ তিশার মাথায় হাত বুলিয়ে দেয়। তিশা হালকা করে আবিরের বাহু জড়িয়ে ধরে। আজ আমাকে কিছু বলবে? কি বলবে? আমি তোমাকে চাই, আমি তোমাকে ভালোবাসি। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ফেলে। নরম গলায় বলে, তিশা, আমি হয়তো কথাই বলতে পারি না, কিন্তু আজ একটা জিনিস বুঝলাম, তুমি আমার না, আমি তোমার হয়ে গেছি। তিশার চোখ ভিজে যায়। রাস্তার আলো, ফুচকার গন্ধ, বাতাস সব মিলিয়ে সেই সন্ধ্যাটা তাদের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তাদের মধ্যে শুরু হয় নতুন এক প্রেম, হৃদয়ের গভীরতা ছুঁয়ে যাওয়া এক অটুট বাঁধন। রাতের নিস্তব্ধতা নামতে শুরু করেছে। আবির আর তিশা বাড়ির গেট দিয়ে ঢুকতেই আশ্চর্য এক প্রশান্তি তাদের মুখে, যেন অনেক জন্মের বোঝা আজ নেমে গেছে। ওরা বাসায় ঢুকে আবিরের মা সোফায় বসে টিভি দেখছেন। দুজনকে একসাথে এত খুশি দেখে তিনি চোখ বড় করে তাকায়। কিরে, তোদের মুখে আজ ফুল ঝরছে কেন? এই সন্ধ্যায় কোথায় গেছিলি রে? তিশা চুপ করে নিচু হয়ে নিজের ওড়না ঠিক করে। আবির মায়ের দিকে তাকিয়ে শান্ত কিন্তু আবেগ ভরা গলায় বলে, মা, তুমি একটা সত্য জানার জন্য অনেক বছর ধরে অপেক্ষা করছো। আজ আমি সেই সত্যটা তোমার সামনে তুলে ধরবো। কোন সত্য? কি বলছিস? তোর কথা কিছুই বুঝতে পারছি না আমি। আবির তিশার হাত ধরে নিজের পাশে বসা, তারপর ধীরে ধীরে বলে, মা, তুমি জানো, রূপাকে হারানোর পর আমি ভিতর থেকে ভেঙে পড়েছিলাম। আমি ভাবতাম রূপা আমাকে ছেড়ে চলে গেছে, কিন্তু আজ বুঝলাম রূপা আমাকে ছেড়ে যায়নি। মা, কি আবল তাবল বলছিস? হ্যাঁ, রূপা তো মারা গেছে 2 বছর আগে, এখন আবার বলে ও যায়নি।
মা, আমার রূপার হৃৎপিণ্ড এখনো বেঁচে আছে, আর সেই হৃৎপিণ্ড আজও আমাকেই ভালোবাসে। সেই হৃৎপিণ্ড এখন তিশার শরীরে ধুকপুক করছে। মুহূর্তের জন্য পুরো ঘর নিস্তব্ধ হয়ে যায়। আবিরের মায়ের হাতে থাকা রিমোট মেঝেতে পড়ে যায়। আবিরের মা কেঁপে ওঠা কণ্ঠে বলে, কি রে, কি বললি তুই? তোর রূপার হৃৎপিণ্ড এই মেয়ের শরীরে? হ্যাঁ মা, আজ আমরা রূপার মায়ের কাছে গিয়েছিলাম। উনি সব জানিয়েছেন। তিশার শরীরে যে হার্ট প্রতিস্থাপন করা হয়েছিল সেটা রূপার। উনি নিজের ইচ্ছায় মৃত্যুর আগে হার্ট ডোনেশনের কাগজে সাইন করেছিলেন। আর ডাক্তাররা যাকে প্রথমে উপযুক্ত পেয়েছে সে হলো তিশা। আবির একটু থামে, তার কণ্ঠ বয়ে নেমে আসছে অব্যক্ত আবেগ। মা, তুমি সবসময় বলতে রূপা তোকে ছেড়ে যায়নি। তুমি ঠিকই বলেছিলে মা, ও আমাকে ছাড়েনি। ও আমার কাছে ফিরে এসেছে, আমার আপন হয়ে, আমার বউ হয়ে। ওর হৃৎপিণ্ড এখনো আমাকে ভালোবাসছে। তিশাও মাথা নিচু করে কাঁদতে শুরু করে। আবিরের মা উঠে এসে তিশার মাথায় হাত রাখেন। বাচ্চাটা আমার রূপার অংশকে বুকে নিয়ে বেঁচে আছে। এতদিন আমি বুঝলাম না রূপা ফিরে এসেছে। আল্লাহ কি অদ্ভুত আয়োজন না? তিনি তিশাকে বুকে জড়িয়ে ধরেন। আবির চোখ ভিজে যাওয়া গলায় বলে, মা, তিশা শুধু তিশা না, ও রূপাও। আজ থেকে তুমি ওকে শুধু বউ নয়, তোমার মেয়ের জায়গায় রাখবে। মা, আমি জানতাম না আমার ভেতরে এমন এক সম্পর্ক লুকিয়ে আছে। হয়তো এই জন্যই প্রথম দেখাতে আবিরকে চিনে ফেলেছিল আমার হৃদয়। আমি কিছু বুঝিনি, কিন্তু আমার হৃদয় সব বুঝেছিল। আমার রূপা যেমন ছিল তোর জন্য নিঃস্বার্থ, তুইও তেমন হবি। তোরা দুজনে একসাথে থাকিস। এই হৃৎপিণ্ডের যে স্পন্দনটা সে যে শুধু একে অপরের জন্যই হোক। ঘরের বাতাসে অদ্ভুত এক শান্তি নেমে এলো। তিশা আবিরের পাশে এসে বসে, তার হাত চেপে ধরে। আর আবির মনে মনে অনুভব করে ভালোবাসা কোনোদিন মরে না, ভালোবাসা শুধু রূপ বদলায়। রাত তখন অনেক গভীর, জানলার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়া বইছে, আর সেই হাওয়ার সাথে যেন মিশে যাচ্ছে আবির তিশার নিঃশ্বাসের শব্দ। ঘরে হালকা আলো। তিশা বিছানার এক পাশে মাথা নিচু করে বসে আছে। মনে তার হাজারো প্রশ্ন, হাজারো ভয়, আবার অদ্ভুত এক টান। ধীরে ধীরে তিশা আবিরের দিকে তাকায়, চোখে তার হালকা জল চিকচিক করছে। তিশা নরম গলায় জিজ্ঞেস করে, আবির, তুমি কি আমাকে সত্যিই ভালোবাসবে? শুধু দায়িত্ববোধ থেকে না, সম্পর্ক, সত্যিকারের ভালোবাসা দিয়ে? আবির তিশার দিকে এগিয়ে এসে তার হাত দুটো নিজের হাতে নেয়। গভীর অথচ মমতা ভরা চোখে তাকিয়ে বলে, আমি তো তোমাকে ভালোবাসতে শুরু করেছিলাম একটু একটু করে। তোমার রাগ, তোমার জেদ, তোমার যত্ন সব আমার মন ছুঁয়ে যাচ্ছিল। কিন্তু যখন জানলাম রূপার হৃৎপিণ্ড তোমার শরীরে আছে, তখন আমার ভালোবাসা থেমে যায়নি, বরং আরও গভীর হয়েছে। আমি তোমাকে ভালোবাসতে শুধু এজন্য নয় যে রূপার হৃৎপিণ্ড তোমার শরীরে, বরং এজন্য যে তুমি সেই হৃৎপিণ্ডকে বাঁচিয়ে রেখেছো। তুমি আমার রূপার অস্তিত্বকে আরেকবার জীবন দান করেছো। তুমি আমার জীবনকে ফিরিয়ে দিয়েছো। তুমি আমার হারানো ভালোবাসাকে আবার নতুন করে আলো দেখিয়েছো। এই জন্য নয় শুধু তিশা, আমি তোমাকে ভালোবাসি। আর আজ বলতে চাই, যতটা ভালোবাসা তুমি কল্পনাও করতে পারো না, তার থেকেও অনেক গুণ বেশি আমি তোমাকে ভালোবাসি। আমার মনে হয় আমার এই হার্টের প্রতিটি স্পন্দন যেন শুধু তোমার নামই বলে, যেন অনেক আগে থেকেই তোমার আমার মাঝে এক অদৃশ্য বন্ধন ছিল। আবির ধীরে ধীরে তিশার বুকের উপর হাত রাখে, অনুভব করে সেই ধুকপুক হৃদস্পন্দন। আবির ফিসফিস করে বলে, এই স্পন্দন শুধু একটা হৃদয়ের নয় তিশা, এটা আমাদের দুজনের প্রাণ। এটা আমাদের ভালোবাসার সুর, যা মৃত্যু দিয়েও থামাতে পারেনি কেউ। তুমি আমার অতীত, বর্তমান আর ভবিষ্যৎ। আমি তোমাকে হারানোর কথা ভাবতেও পারি না। তিশা চোখে জল নিয়ে আবিরের বুকে মাথা রেখে বলে, আবির, আমি প্রমিস করছি এই হৃদয় যতদিন স্পন্দিত হবে শুধু তোমার জন্যই হবে। তোমাকে ছাড়া এর আর কোনো সুর বাজবে না। আবির তিশাকে বুকে জড়িয়ে নেয় শক্ত করে, যেন তার বুকের সাথে বুক মিলে দুটো হৃদস্পন্দন একাকার হয়ে গেল। নিস্তব্ধ সেই রাত। আবির ধীরে ধীরে মাথায় হাত বুলিয়ে বলে, চলো আজ থেকে নতুন করে শুরু করি। না রূপা, না তিশা, শুধু আমরা দুজন আর আমাদের হৃদয়ের বন্ধন। তিশা চোখ বন্ধ করে নেয়, ঠোঁটে হালকা হাসি ফুটে। তাদের দুজনের নীরব ভালোবাসা হাজার কথার চেয়েও অনেক বেশি গভীর হয়ে সে রাতের অন্ধকারে আলো ছড়িয়ে দেয়।
রাতে ঘরটা শান্ত, শুধু তাদের নিঃশ্বাসের শব্দ আর হৃদস্পন্দন ভেসে আসছে চারদিকে। তিশা হালকা লজ্জা মিশিয়ে আবিরের চোখে তাকিয়ে বলে, এতদিন আমি তোমার কাছে এসেছি, তোমাকে আদর করেছি, তোমাকে কিস করেছি। আজ আমি চাই তুমি আমাকে কিস করো। আমি অনুভব করতে চাই। আবির একটু অবাক হয়ে তাকালো। মনে হলো এভাবে তিশা তাকে খোলা মনে চাইছে, কোনো বাধা নেই, কোনো ভয় নেই। ধীরে ধীরে সে তিশার দিকে এগোয়। তার চোখে মিশে আছে উষ্ণতা, ভয়, লজ্জা আর আগ্রহের এক অদ্ভুত মিশ্রণ। আবিরের হাতে তিশার মুখের দুই পাশে আলতো চাপ দিয়ে সে তার ঠোঁট দুটো কেঁপে ওঠা ঠোঁটের সাথে মিলায়। তিশা চোখ বন্ধ করে হাসে, যেন সেই কিসেই তার হৃদয় ভেসে গেল। প্রথম স্পর্শে দুজনের মধ্যে যেন সব বাধা ভেঙে গেল। এখন আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। তুমি তুমি আমার। আবিরের তার ঠোঁট ছাড়ল না। তার হাতে হালকা কম্পন, মনে গভীর উষ্ণতা। দুজনের নিঃশ্বাস একে অপরের সাথে মিলল, আর ভালোবাসা যেন চারপাশের ঘরটাকে ছুঁয়ে গেল। এক মুহূর্তে দুজন যেন নিজেদের ভুলে ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল। কেবল তারা দুজন, কেবল এই মুহূর্ত, নীরবতা, ঘ্রাণ, উষ্ণতা আর কিসের মধ্যে দিয়ে যেন দুই হৃদয় এক হয়ে গেল। তিশার হাত আবিরের গলা ঘিরে ধরে, আর আবির হালকা করে তার কোমর ধরে রাখে। দুজন একে অপরের কাছাকাছি, আর এই ঘুমন্ত রাতের আলোর নিচে তারা ভালোবাসার রাজ্যে হারিয়ে গেল।